মহিনুর ক্লাস থেকে শেষ হইলে বইল, আমি থাকতে বলছি যে আমার শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের রোড ম্যাপের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট, যারা যারা অপেক্ষা ধরে বসে আছেন যে কখন আমাদের ক্লাস শুরু হবে, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিং বিষয়ক যত রকমের ঝামেলা আছে, আপনাদের যে সকল কারণগুলোতে গত বছর অ্যাকাউন্টিংয়ে খারাপ করছেন আপনি, সেই কারণগুলো আমরা আজকের ক্লাসে সবাই মিলে খুঁজে বের করার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমরা একটু গাইডলাইন নেওয়ার চেষ্টা করব বা একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করব যে আমাদের আসলে সেকেন্ড টাইমের প্রস্তুতিটা কেমনভাবে নেওয়ার দরকার, সেই সংক্রান্ত সবগুলো বিষয়ে ইনশাল্লাহ আমাদের ক্লাসের আলোচনা শুরু হবে। জি ওকে, আমাদের সাথে টোটাল 20 জন জয়েন করেছেন। আমি জাস্ট এই অপেক্ষাটাই ছিলাম, কারণ গতকালকে রাকিব স্যার যেখানে শেষ করেছিলেন আমি আজকে সেখান থেকে শুরু করলাম। যারা যারা ক্লাসের শুরুতে আমার সাথে জয়েন করেছেন, সবার শুরুতে মোহাম্মদ নাহিদ হাসান, ওয়ালাইকুম সালাম। তারপরে স্বপ্না ইসলাম, সালাম দিছেন, ওয়ালাইকুম সালাম। তারপরে মোহাম্মদ অলিউল্লাহ, ওয়ালাইকুম সালাম। তানিয়া খাতুন, ওয়ালাইকুম সালাম। সামিয়া সুলতানা, জি স্যার, ওয়ালাইকুম সালাম। আর কেউ সালাম দিবেন কিনা? স্যার, শিক্ষক হিসেবে জীবনের একটাই প্রাপ্তি যে আপনারা সালাম দেন আর আমরা সালামের উত্তর নেই। আর সালাম এমন একটা বিষয় যে সালামের বাংলা মিনিং করলে দাঁড়ায় যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সো আপনারা সবাই মিলে যে আমার মন এবং প্রাণের যে শান্তি কামনা করতেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমিও চাই যে আপনাদেরও এই মনের মধ্যে শান্তিটা চলে আসুক, কারণ সেকেন্ড টাইমের অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্টরা মনের মধ্যে অশান্তি নিয়ে ঘোরাফেরা করছেন। আপনারই বন্ধুবান্ধব যাদের সাথে আপনি HSC 25 পরীক্ষা দিয়ে আসছেন, তারা হয়তো বা কেউ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গর্বিত ঢাবিয়ান, কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বা কেউ জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, বা কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। কিন্তু আপনারা যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে আসছেন, তারা সামান্য অল্প একটু নাম্বারের জন্য আপনি আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয়টা পান নাই, আপনি আপনার পছন্দর সাবজেক্টে ভর্তি হইতে পারেন নাই, এখনও ফেসবুক প্রোফাইলে সেই নামটা শেয়ার করতে পারেন নাই যে আপনি একজন অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তমুক ডিপার্টমেন্টে। তো এই অমুক বিশ্ববিদ্যালয় আর তমুক ডিপার্টমেন্ট, এই নামটা যাতে সামনের বছর কোরবানির ঈদ আসার আগেই আপনাদের সবার নামের সাথে যুক্ত হয়, এজন্যই ইনশাল্লাহ আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যাত্রা গতকালকে থেকে শুরু হয়েছে এবং একটা লম্বা সময় পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই জার্নিটা পার করার চেষ্টা করব। বেশ কঠিন একটা জার্নি, লম্বা একটা জার্নি। এর মাঝখানে মাঝে মধ্যেই আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে, লেখাপড়া করতে খুব একটা ইচ্ছা করবে না। স্যার, লেখাপড়া করতে কার কাছে ভালো লাগে? যেমন এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এসে আপনাদের সামনে বক করতেছি, এটা কি আমার কাছে ভালো লাগতেছে? ডেফিনেটলি ভালো লাগতেছে না, খুব মেজাজ খারাপ হইতেছে। লেখাপড়া অনেক বিরক্তিকর কাজ, বাট এই বিরক্তিকর কাজটাকেই যদি আমরা একটু আনন্দ নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের সেকেন্ড টাইমের যাত্রাটা খুব সহজ হবে। প্রথম কথা, অ্যাকাউন্টিং খুব সহজ, অ্যাকাউন্টিং খুবই সহজ, কারণ আপনার পাশে রাকিব স্যার আছে, আপনার পাশে শিমুল স্যার আছে। অভিজ্ঞতা এবং তারুণ্য উভয়ের মিশেলে আমরা ইনশাল্লাহ অ্যাকাউন্টিং তাকে আমরা খুব সহজ বানায় দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের জন্য সবার প্রথমে আমার ব্যক্তিগত মতামত যেটা, যে আপনি সেকেন্ড টাইম দিতে পারবেন কোথায় কোথায়। অলরেডি এই বিষয়গুলো আপনারা জানেন। সেকেন্ড টাইম দেওয়ার জন্য আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আপনার একটা খুব পছন্দসই ইউনিভার্সিটি হতে পারে, JU।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এইটা বেশ সবারই পছন্দের জাহাঙ্গীরনগর। বাট জাহাঙ্গীরনগরের চাইতেও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা। তার পাশাপাশি রাজশাহীর পরে যদি আমরা সিরিয়ালি সাজাইতে চাই সেক্ষেত্রে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তার পাশাপাশি আপনি হচ্ছে বিইউপি আর হচ্ছে স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা চট্টগ্রাম সিইউতে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো হচ্ছে সি ইউনিটে। এই দুইটাকে আমরা একটু স্যার আলাদা করে রাখতে চাই। বিইউপি আর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুইটাকে একটু আলাদা করে রাখবো। আর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো জাহাঙ্গীরনগর, রাজশাহী, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে সিলেটের দিকে যারা থাকেন তাদের জন্য হচ্ছে সাস্ট, তারপরে হচ্ছে আপনার দিনাজপুরের দিকে যারা তারা হচ্ছে এইচএসটিইউ মানে হচ্ছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, এইটা আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। সবার শেষে পছন্দ করবেন আপনি হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, স্পেসিফিক কয়েকটা বিশ্ববিদ্যালয়। গুচ্ছের সবগুলো বিশ্ববিদ্যালয় খুব একটা যে মান ভালো তা না, সবচাইতে ভালো মানের গুচ্ছের বিশ্ববিদ্যালয় বললে আমরা বলতে পারি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে আপনার যদি আমরা সিরিয়ালি নিয়ে আসি তাহলে আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি, তারপরে হচ্ছে এই কয়েকটা ভালো মানের বিশ্ববিদ্যালয় যেটা আপনার গুচ্ছের জন্য প্রযোজ্য। সো গুচ্ছে যদিও 20টা বিশ্ববিদ্যালয় আছে, বাট গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমার্সের জন্য টার্গেট করলে আপনি হাতে গোনা 5টা বা 6টা বিশ্ববিদ্যালয় যেখানে আসলে লেখাপড়ার মান সত্যিকার অর্থে ভালো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টার্গেট পয়েন্টগুলো হওয়া উচিত যে আমরা সেকেন্ড টাইমার হিসেবে কোথায় কোথায় পরীক্ষা দিব। আর তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার আসন কয়টা আছে, সিট কয়টা আছে। স্যার আপনি সেকেন্ড টাইমার, আপনার সিট লাগবে কয়টা? একটা। আপনারা ক্লাস দেখতেছেন কয়জন? আপনারা টোটাল ক্লাস দেখতেছেন আমার সাথে কতজন? প্রায় 18 জন হচ্ছে ক্লাস দেখতেছেন। ভাই আপনাদের সব মিলে সিট দরকার কয়টা? 18টা। সুতরাং যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার যথেষ্ট পরিমাণে আসন আছে, একের অধিক আসন আছে। আপনি আগে একটা সিট নেন, তারপরে যদি কেউ বাকি থাকে নেওয়ার নিবে। আপনার টার্গেট এই বছর আমার যে বিশ্ববিদ্যালয় টার্গেট, সেই বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাইলে আমি আলহামদুলিল্লাহ খুশি। মানুষের চিন্তা করে আমার লাভ নাই। সো মানুষের চিন্তাভাবনা বাদ দিয়ে সেকেন্ড টাইমের হিসেবে আমার ভাই একটা সিট দরকার, সেই একটা সিট আমাকে যে কোনোভাবেই হোক ছিনায় নিতে হবে। এর জন্য আমি যতটুকু পরিশ্রম করার সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্যার টার্গেট করেন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় সুবিধার জায়গাটা কি জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর কোনো নম্বর বরাদ্দ থাকে না, কোনো নম্বর থাকবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল আনন্দের জায়গাটা হচ্ছে এখানে আমার জিপিএ 3.5 হোক, আমার জিপিএ গোল্ডেন A+ হোক, ম্যাটার করে না। ম্যাটার করে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার একটা ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষাতে 100 নম্বরের মধ্যে যদি আমি মোটামুটি 80-র কাছাকাছি নাম্বার পেতে পারি তাহলে আমার টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমি ফার্স্ট হইতে পারবো। ভাই আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, জীবন থেকে একটা বছর নষ্ট করতেছি, এমনি এমনি তো আর না। আমাকে ভাই টার্গেট একটাই, হইলে মাতবর হইতে হবে, হইলে কি হইতে হবে? রোল নাম্বার 1 হইতে হবে, 1-এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সো যদি আমাকে ফার্স্ট হইতে হয় তাহলে আমার টার্গেট রাখতে হবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার। আর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাতে স্যার সর্বোচ্চ নাম্বার পাওয়াটা আহামরি কঠিন বিষয় না। তো কিভাবে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারেন সেটাই আমরা আজকের ক্লাসে সবাই মিলে দেখার চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা কিছুটা আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে সেকেন্ড টাইমারদের জার্নিটা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোন প্যাটার্নের হওয়া উচিত। তো আমি জাস্ট আপনাদের সবার কাছ থেকে একটু শুরুতেই জানতে চাই, সাফিয়া, জোনাইদা, জি ওয়ালাইকুম সালাম স্যার, আমি যারা যারা ক্লাস দেখতেছেন সবার কাছ থেকে জানতে চাই যে আপনারা এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমি লিখছি এর মধ্যে কে কোন বিশ্ববিদ্যালয়ে আসলে পড়তে চান, কার টার্গেট কোনটা, সবাই একটু দ্রুত কমেন্টে লেখেন। এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে এর মধ্যে কোন নামটা আপনার পছন্দ হয়, কোন বিশ্ববিদ্যালয়টা আপনার টার্গেট, সবাই একটু কমেন্টে লিখবেন কার কোন বিশ্ববিদ্যালয় পছন্দের, কে কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাই।
সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে কে কোন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবেন, এই টার্গেট কার কার আছে, কে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম আসন দখল করতে চান, একটু কমেন্টে নামটা সবাই লেখেন। আর এই ফাঁকে আজকের ক্লাসে আমরা গুরুত্ব দিব রাজশাহী ইউনিভার্সিটিতে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য স্যার 375টা আসন থাকে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই 375টা আসনের মধ্যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটা আইবিএ, এই আইবিএতে আপনি ভর্তি হইতে পারেন। আইবিএতে সিট খুব বেশি না, সব মিলায়ে আপনারা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা দেখা যায় আইবিএতে আপনারা মোট 25 জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আরও বাকি 10টা সিট হচ্ছে আর্টসের জন্য, কমার্সে মানে সায়েন্সের জন্য যারা আসবে বিভাগ পরিবর্তন করে তাদের জন্য। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি মোটামুটি প্রথম 50 জনের মধ্যে চলে আসেন, তাইলে আপনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এই যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আর এই ভর্তি হওয়ার সুযোগটা যদি আমাকে পাইতে হয়, তাহলে আমার টার্গেট হচ্ছে ভর্তি পরীক্ষাতে আমাকে ভাই ফার্স্ট হওয়া লাগবে। তাহলে ভর্তি পরীক্ষায় যদি ফার্স্ট হইতে চান, সেই ক্ষেত্রে আপনারা সবাই আশা করি জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টন। আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই জিপিএ নিয়ে তো কোনো ঝামেলা নাই, জিপিএ আবার যাই হোক জিপিএ কম আছে, এই জন্যই তো আমি সেকেন্ড টাইমার। সো আপনারা জিপিএ নিয়ে টেনশন করে লাভ নাই, জিপিএ ছাড়াই আমি ভালো ফলাফল করতে পারবো একটা ভালো ভর্তি পরীক্ষা দিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বাংলার প্রশ্ন আসবে কয়টা? মাত্র 8টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ইংরেজি বিষয় থেকে প্রশ্ন আসবে হচ্ছে 20টা। আমার অ্যাকাউন্টিং বিষয়ে প্রশ্ন আসবে হচ্ছে কয়টা? 20। আমার হচ্ছে ম্যানেজমেন্ট বিষয়ে প্রশ্ন আসবে হচ্ছে 20, আর হচ্ছে মার্কেটিং আর হচ্ছে ফিনান্স, এর মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে। এখানে কোশ্চেন থাকবে হচ্ছে 12টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন হচ্ছে 1.25 1.25 নাম্বার। সো প্রত্যেকটা সংখ্যাকে আপনি 1.25 দিয়ে যদি গুণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে ডিপার্টমেন্ট মানে সাবজেক্ট ওয়াইজ আপনার আসলে নাম্বার কত আসতেছে। 1.25 দিয়ে যদি গুণ করেন, আমরা মোট নাম্বারগুলো পেয়ে যাব। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যদি আমরা হিসাব করি, বাংলায় আমাদের জন্য নাম্বার বরাদ্দ থাকে হচ্ছে 10, আর আমাদের হচ্ছে ইংরেজি প্লাস অ্যাকাউন্টিং আর হচ্ছে আমার ম্যানেজমেন্ট, মূল টার্গেট পয়েন্ট যেইটা 20টা করে প্রশ্ন, বাট নাম্বার হচ্ছে এখানে 25 করে। তাহলে এখানে 3-25 নাম্বার হচ্ছে আমার 75। একটা বড় সড়ো নাম্বারের জায়গাটা হচ্ছে এইটা, ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। তারপরে আপনার হচ্ছে মার্কেটিং আর হচ্ছে ফিনান্স, এই জায়গাতে নাম্বার বরাদ্দ হচ্ছে স্যার 15, এখানে নাম্বার হচ্ছে 15। তাহলে এখানের বাংলায় 10, মার্কেটিং ফিনান্সে 15, 25, আর ওইখানে 3-25 75, অর্থাৎ মোট 100 নম্বর হচ্ছে আপনার টোটাল ভর্তি পরীক্ষা। এই 100 নম্বরের মধ্যে কোন কোন সাবজেক্টে কত নাম্বার আমি লিখে দিছি। এবার 80 নাম্বার পাইতে হলে যদি আপনি ভাই 80 পান, তাইলে আপনি ভাই ফার্স্ট হবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80 পাইলে ফার্স্ট হবেন। প্রথম কথা, যেগুলোর উত্তর জানি না সেগুলোর উত্তর দাগাবো না, ভুল করা যাবে না। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে এই বছরও যারা যারা পরীক্ষা দিয়েছেন, দেখবেন যে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আপনি চিন্তা করছেন পরীক্ষাতে পাবেন 90, রেজাল্ট দিলে দেখেন আপনি নাম্বার পাইছেন হচ্ছে 75। 10-15 নাম্বার এমনি কেন যেন গায়েব হয়ে যায়। রাজশাহী ইউনিভার্সিটির মূল ঝামেলার জায়গাটা হচ্ছে সঠিক হইলে যেমন 1.25, ভুল হইলে কিন্তু স্যার 0.25 নাম্বার কাটা যায়। আর এই ভুলের হিসাবটা আমরা অনেকে করি না। ভুলের হিসাবটা না করার কারণে একটা প্রশ্নের সঠিক উত্তরে 1.25, কিন্তু যখন আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু সঠিক উত্তরের নাম্বার এবং ভুল নাম্বার দুইটা মিলে প্রায় 1.5 নাম্বার কাটা যায়। একটা ভুলের জন্য টোটাল 1.5 নাম্বার মাইনাস হয়ে যায়, কিন্তু আমরা হিসাব করি হচ্ছে শুধু 0.25 দিয়ে। তো ওই বাকি যে 1.25 নাম্বার যে এক্সট্রা কাটা যাচ্ছে, এটা হিসাব না করার কারণে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে নাম্বার আমরা এক্সপেক্ট করি তার চাইতে প্রত্যেকেরই 8-10 নাম্বার কমে আসে। সো প্রথম কথা স্যার, ভুল করবেন না, ভুল করা যাবে না।
আর ভুল করব কি জন্য ভাই, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, আমি তো ভাই সব পড়ে তারপরে তো পরীক্ষার হলে যাব, আমার তো না পারার কোনো কারণ নাই, সব আমার ঝাঁঝরা করে ফেলবো। তারা পরীক্ষাতে যে প্রশ্ন আসবে সেটা আমি পারবো। সো আমি 80টা কোশ্চান 80টা না পারি পরীক্ষার হলে মিনিমাম 70টা প্রশ্ন তো আমি পারবো, নাহলে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব কি কারণে? তো 70টা প্রশ্ন যদি আপনি সঠিক উত্তর দাগায় দিয়ে আসেন, 10টা আপনি নাই পারতে পারেন, ফাঁকা রাখলেন, কোনো সমস্যা নাই, 70টা কারেক্ট করলে মোটামুটি 80-র উপরে নাম্বার চলে আসে। টার্গেট করতে হবে ভালো করার জন্য যেই সাবজেক্টগুলোতে স্যার বাংলায় নাম্বার কম, খুব বেশি এফোর্ট এখানে দিয়ে লাভ নাই। মার্কেটিং আর হচ্ছে ফিনান্স, এই জায়গাটা শুধু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে লাগে, আর লাগে হচ্ছে আপনার কোথায়, আর লাগে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায়, আর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এই জায়গাতে আপনার লাগবে হচ্ছে মার্কেটিং এবং ফিনান্স। ও ভালো কথা, আপনারা জানেন কি না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু স্যার ঘোষণা আসছে, ভর্তির নির্দেশিকা আসছে। আপনাদের মধ্যে কি কেউ আছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার আগে আমরা কিছু ম্যারাথন ক্লাস নিয়ে আমরা আপনাদের সিলেবাস ইনশাল্লাহ শেষ করে দিব। সেকেন্ড টাইমারদের এটা ফ্রি থাকবে, অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে ফ্রি থাকবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স, এটা ভাই আমি অলরেডি ফ্রি ক্লাস ঘুষাই দিছি আপনাদের কি কি পড়তে হবে। প্রয়োজন বোধে আবারও আমি কিছু ফ্রি ক্লাস নিয়ে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার মোটামুটি যা যা দরকার সেটা আমি পরীক্ষাটার জন্য সিলেবাস থেকে শুরু করে কি কি পড়তে হবে সব ইনশাল্লাহ ঘুষাই দিতে পারবো। এই আগামী 10 তারিখ থেকে, ঈদের পরে 10 তারিখ থেকে তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ। আর পরীক্ষাটা হবে হচ্ছে স্যার, এটা কোন মাস, মে, জুন মাসে ফর্ম ফিল আপ, জুলাই মাসের সম্ভবত জুলাই মাসের 14 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সামটা সম্ভবত জুলাই মাসের 14 তারিখে হতে যাচ্ছে, অনেক সময়। ঈদের পরে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে, ঢাকা সেন্ট্রাল নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। তবে আপনারা সেকেন্ড টাইমাররা সবাই এখানে পরীক্ষা দিবেন। স্যার পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়ে, অভিজ্ঞতার দরকার আছে, কারণ অভিজ্ঞ মানুষ খুব ভালো ফলাফল নিয়ে আসতে পারে, অভিজ্ঞতা অর্জন করাটা খুবই দরকার। আচ্ছা, যা বলছিলাম, আমাদের টার্গেট কোনটা? রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে আমরা ভালো রেজাল্ট করতে চাই, এ কারণে আপনি ইংরেজিতে গুরুত্ব দিবেন। ইংরেজি নিয়ে টেনশন নাই, মোহাইমিনুল স্যার আছে, A to Z আপনাকে দেখবে। আর আমাদের স্টকে মহসিন স্যার রিজার্ভ বেঞ্চে বসে আছে, মোহাইমিনুল স্যার আপনাদের সাথে ইনশাল্লাহ খেলা খেলে দিবে। মোহাইমিনুল স্যার যদি সামান্য একটু টায়ার্ড হয়, ইনশাল্লাহ মহসিন স্যার আসবে, পেনাল্টি শুট আউটে গোল দিয়ে দিবে। ইংরেজি নিয়ে ইনশাল্লাহ এডুকেশনের ইংলিশ প্ল্যাটফর্মটা এতটাই স্ট্রং, ইংলিশ ডিপার্টমেন্ট এতটা এনরিচ, আপনার ভাই চিন্তা করা লাগবে না। সুতরাং ইংরেজির জন্য যা যা করার দরকার সেটা ইনশাল্লাহ আমাদের মোহাইমিনুল স্যার, মহসিন স্যার এবং মিনহাজ স্যার, 3 জন 3M, আমাদের ইংরেজির জন্য 3M রেডি আছে আপনাদের। ইংরেজিতে ইনশাল্লাহ এই বছর একটা দুর্দান্ত প্রস্তুতি হবে আপনাদের। আমাদের ম্যানেজমেন্টের জন্য আপনাদের সবার প্রিয় দেলোয়ার ভাইয়া আছে, আজকে বিকাল 3টার সময় আপনাদের সবার দেলোয়ার ভাইয়ার সাথে দেখা হবে। কতটা সুন্দর করে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং পড়ানো যায় সেটা ইনশাল্লাহ ক্লাসে উনি আপনাদের সাথে শেয়ার করবেন। ওনার অভিজ্ঞতা মাধ্যমে ম্যানেজমেন্টের মতো একটা জটিল বিষয়, সূক্ষ্ম যেই জায়গাতে ভুলগুলো হয় সেগুলো ইনশাআল্লাহ উনি ক্লাসের মধ্যে সমাধান করে দিবেন। মার্কেটিং এবং ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে দেলোয়ার স্যারের, আর অ্যাকাউন্টিং বিষয়ের জন্য আর ফিনান্স বিষয়ের জন্য আমি অধম বান্দা আসি আপনাদের সাথে, চেষ্টা করব যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাংলা নিয়ে তো কোনো কথাই নাই, বাংলার জন্য সুফিয়ান স্যারের মোটিভেশন আর স্বর্ণ স্যারের গদ্য পদ্য নাটক উপন্যাসের ক্লাস যথেষ্ট। সো আমরা আপনাদেরকে এতটুকু এশিওর করতে চাই, বিগত 15 মিনিট যাবৎ আমি কিচ্ছু পড়াচ্ছি না, শুধু গল্প করে যাচ্ছি আপনাদের, এতটুকু আশ্বস্ত করতে চাই আপনাদের। আপনারা যারা সেকেন্ড টাইমাররা খুব আশা নিয়ে স্বপ্ন নিয়ে এডুকেশনে আসছেন, কমার্সের মতো সি ইউনিটে কম্পিটিটিভ জায়গাতে আপনারা কম্পিটিশন করতে আসতেছেন, আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি ইনশাল্লাহ আমার সামর্থ্যে যতটুকু কুলায়, যতটুকু সর্বোচ্চ ভালো পড়ানো সম্ভব আমার পক্ষে, আমার সারা জীবনের অভিজ্ঞতায় মোটামুটি আলহামদুলিল্লাহ এই বছর নিয়ে 22 বছর যাবৎ অ্যাডমিশন কোচিংয়ে পড়াচ্ছি। এই 22 বছরের অ্যাডমিশন কোচিংয়ে পড়ানোর যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে তার সবটুকু ইনশাল্লাহ আপনাদের ব্যাচে ঢেলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে, প্রত্যেককে আপনাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানো পর্যন্ত যা যা করা লাগে অতটুকু ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি করব, এবং আমার পুরা কমার্সের টিম আপনাদের সাথে ডেডিকেটেডলি ইনশাল্লাহ থাকবে। ওকে, আসেন এবার আমরা আর
খুব বেশি আলোচনা না করে এবার আমাদের বেসিক ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে একটু লেখাপড়ার দিকে আমরা যেতে চাই। ওকে, অনেকের পছন্দের বিশ্ববিদ্যালয়গুলো লিখছেন, কারো কারো পছন্দের হচ্ছে বিইউপি আছে, কারো পছন্দের তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো, জাহাঙ্গীরনগর রাজশাহী পেতে চান, রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ মুনতাহারা তাসনিম আপনার পছন্দটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ ডেফিনেটলি ইটস আ ভেরি গুড চয়েস অ্যান্ড এ ওয়াইজ চয়েস। একটা বুদ্ধিমান মানুষের মতো সিদ্ধান্ত লিখছেন আপনি। নাহিদ হাসান, আর ইউ ফার্স্ট হবেন ইনশাল্লাহ বলতে চাই। নাহিদ হাসান, ইনশাল্লাহ আপনার শব্দ পূরণ হোক। প্রাপ্তি, রাজশাহী ইউনিভার্সিটি, সামিরা সুলতানা রাজশাহী আর ইসলামী, দিয়া শাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ওকে, যারা যে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলো লিখছেন ইনশাল্লাহ স্ক্রিনশট থাকবে, আমি লিখে রাখবো এবং রেজাল্ট দিলে আপনাদের নামগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, আসেন এবার আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের লেখাপড়াতে স্যার। কারণ দিন শেষে মোটিভেশন দিয়ে স্বপ্ন দেখায় লাভ নাই, বাস্তবায়ন তো করতে হবে। আসেন সে বাস্তবায়নের পথে আমরা হাঁটা শুরু করি। আমি আজকে আপনাদের জন্য যেটা তৈরি করে নিয়ে আসছি সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বিগত 5 বছরে যতগুলো অঙ্ক আসছে, রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত 5 বছরের যত অঙ্ক আসছে সবগুলো অঙ্ক এখানে রেডি করে নিয়ে আসছি। সব আজকে আমরা শেষ করে ফেলবো, বেশি না, মাত্র 41টা প্রশ্ন। 41টা প্রশ্ন সমাধান করতে আমার 1 ঘন্টা সময় লাগবে। আগামী 1টা ঘন্টা আপনারা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে খাতা কলম রেডি রাখেন, অঙ্ক খাতায় লিখে করতে হবে। জাস্ট আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। যারা ক্লাস করতেছেন, সংখ্যাটা কত? 23 জন দেখাচ্ছে। একটা স্টুডেন্টও দয়া করে নড়বেন না। আমি কথা দিচ্ছি আগামী 1 ঘন্টা আপনার জীবনের সেরা লেখাপড়া করতে যাচ্ছেন আপনি। আসেন বিসমিল্লাহ বলে শুরু করে দিতে চাই। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার, একটু দয়া করে কমেন্টে লিখবেন। একজন লিখছেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন কিভাবে, কেউ বলতে পারেন স্যার আমি ক্লাস শেষ করে নেই, আপনাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আপনাদের সেকেন্ড টাইম ব্যাচের যে গ্রুপ সেই গ্রুপে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার 4 মান্থে বেসিক শেষ হয়ে যাবার পর বেসিক ভালো না। স্যার বেসিক নিয়ে চিন্তা করার দরকার নাই, আসি তো, আমরা তো আসি। বেসিক না, অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছাই দিব। আসেন শুরু করে দিতে চাই। ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ জন্য কি আলাদাভাবে কোনো এক্সাম দেওয়া লাগে? না, রাজশাহী ইউনিভার্সিটি আইবিএর জন্য আলাদা এক্সাম না। রাজশাহী ইউনিভার্সিটির যেটা বি ইউনিট বিজনেস স্টাডিজের জন্য, সেখানে আপনি পরীক্ষা দিবেন এবং সেখানের প্রথম সারির দিকে যারা থাকে, প্রথম 20 জন বা 25 জন, তারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইবিএতে ভর্তি হয়। স্যার আপনি টার্গেট রাখেন যে টপ 50-এর মধ্যে আপনি আসতে পারলে রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ আপনার জন্য হয়ে যাবে। ওকে, আসেন শুরু করে দিতে চাই। প্রথম প্রশ্ন বের করতে বলা আছে, এই নিম্নের তথ্য থেকে নিট মুনাফা কত হবে? স্যার নিট মুনাফা নির্ণয় করতে বলা আছে। আমি একদম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের আয় বিবরণী তৈরি করার যে ফরম্যাট। আয় বিবরণীতে আমরা যেই কাজটা করি, আয় বিবরণীতে আমরা বিক্রয় থেকে বাদ দেই কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। বিক্রয় থেকে কাকে বাদ দিবেন স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি আসবে? মোট মুনাফা, অর্থাৎ মোট লাভ। কি আসবে? মোট লাভ। ওকে, এবার মোট লাভ থেকে আপনি আরো বিষয় বাদ দিবেন। যেটা বাদ দিবেন সেটার নাম হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় হবে হচ্ছে 2 প্রকার। কি? পরিচালন ব্যয় হবে 2 প্রকার। কি নাম? একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়। অফিস ও প্রশাসনিক ব্যয়, যেমন অফিসের জন্য যে বেতন দিতে হয়, অফিসের ভাড়া দিতে হয়, এইটা। আরেকটা হচ্ছে বিক্রয় ও বাজারজাতকরণ ব্যয়। বিক্রয় ও বাজারজাতকরণ ব্যয়। এই বিক্রয় ও বাজারজাতকরণ ব্যয় মানে কি স্যার? যেমন বিক্রয় পরিবহন, তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর কমিশন, এই বিষয়গুলো। এগুলাকে একসাথে কি বলে স্যার? এগুলাকে একসাথে বলে হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করছি? পরিচালন ব্যয়কে আমরা বেসিক্যালি 2টা ভাগে ভাগ করব। তাহলে মোট লাভ থেকে সকল পরিচালন ব্যয় বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে নিট লাভ। সেটার নাম কি স্যার? নিট লাভ। তাহলে এই হচ্ছে আয় বিবরণীর একটা বেসিক ফরম্যাট। এই ফরম্যাটটা আপনার মাথার মধ্যে সেট হয়ে থাকাটা জরুরি। স্যার আমি বোর্ডে যা লিখছি আপনাদের সবার খাতায় কি লেখা হয়েছে? আমি কখনোই আপনাকে বলবো না লেখেন,
লিখবেন কিনা এটা আপনার চয়েস। আপনার যদি মনে হয় যে আমি গুরুত্বপূর্ণ কিছু বোর্ডে লিখছি, তাহলে আপনি ডেফিনেটলি আপনার খাতার মধ্যে তুলবেন। আর যদি আমি কম গুরুত্বপূর্ণ কিছু লিখে থাকি, আপনি না লিখলেও চলবে, সিদ্ধান্ত আপনার। আপনি ভাই সেকেন্ড টাইমার, আপনি বোঝেন গত বছর কি কি ভুলগুলো আপনি করছেন। এই ভুলগুলো যদি এখনও আপনি করেন, তাহলে আপনার তো আর ফার্স্ট হওয়া হবে না, আপনার তো আর চান্স পাওয়া যাবে না। সো চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে হলে সাথে সাথে অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলবেন। ওকে স্যার, আসেন শুরু করি। নিট মুনাফা বের করতে চাই, তাহলে নিট মুনাফা বের করার জন্য আমাদের প্রশ্নে দেখেন বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,45,000। প্রশ্নের মধ্যে আমাদের এই জায়গাতে দেওয়া আছে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় থেকে আমরা হচ্ছে বিক্রয় ফেরতের টাকাটাকে স্যার বাদ দিব। কিন্তু মনে রাখবেন এই যে বিক্রয় খরচ, খেয়াল করেন খুব ভালো মতো, বিক্রয় খরচ কোথায় আসবে? বিক্রয় খরচ কোথায় আসবে? এই যে বিক্রয় ও বাজারজাতকরণ উপরিব্যয়, এটা কি? এটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। বিক্রয় খরচটা আসবে পরিচালন ব্যয়ের মধ্যে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি বিক্রয়ের পরিমাণ কত ছিল? 1,45,000, এখান থেকে বাদ দিতে চাই বিক্রয় ফেরতের 3,000 টাকা। বিক্রয় ফেরতের 3,000 টাকা বাদ দিলে টাকা আসলো কত? 1,42,000। 1,42,000 টাকা থেকে আমি এখানে বাদ দিব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত? 70,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 70,000 টাকা বাদ দিলে আমি পাবো 72,000, এবং 72,000 টাকার নাম হচ্ছে মোট লাভ। 72,000 টাকা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভের পরিমাণ 72,000 টাকা। লভ্যাংশ এটা আয় বিবরণীতে আসে না, লভ্যাংশ আসে কোথায়? লভ্যাংশ আসে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। মনে রাখবেন লভ্যাংশ আসে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে। তারপরে নগদান এখানে আসবে না, নগদান যায় কোথায়? এটা সম্পত্তি হিসেবে আসবে। তারপরে আপনার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল বিক্রয় খরচ, এটা লিখবো আমরা। অগ্রিম বীমা এটাও আসবে না, কারণ অগ্রিম বীমা হচ্ছে সম্পত্তি। তাহলে আপনার বিক্রয় খরচের পরিমাণ কত? 20,000 টাকা। এইটা একটা পরিচালন ব্যয়। এটা বাদ দিলে আপনার মুনাফা, নিট মুনাফা অর্থাৎ নিট লাভের পরিমাণ কত হবে স্যার? 52,000 টাকা। অপশন নাম্বার সিতে দেওয়া আছে 52,000 টাকা। পাইছি কিনা? উত্তর, সঠিক উত্তর বুঝতে পারছি কিনা? সঠিক উত্তর হবে হচ্ছে নিট লাভের পরিমাণ 52,000 টাকা। কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা দেখেন, ভালো মতো দেখেন আপনার মাথার মধ্যে ঢুকছে কিনা। এই যে প্রশ্নটা সলভ করলাম, এই প্রশ্নটা স্যার গত বছর রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে। সো এই প্রশ্নের মধ্যে যদি আমাকে মোট লাভ নির্ণয় করতে বলা হতো, খেয়াল করেন, যদি মোট লাভ বলা হতো, মোট লাভ বললে উত্তর কত হতো? 72,000 টাকা। আর প্রশ্নে নিট লাভ বের করতে বলছে, তাই উত্তর কত? 52,000 টাকা। সবার কাছে ক্লিয়ার? জি, সবাই একটু কমেন্টে উত্তরটা অবশ্যই টাইপ করবেন। 1 নাম্বার কোশ্চেন, 1-এর উত্তর কত স্যার? 1-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। 1 নাম্বার উত্তর 1 লিখে কমেন্টে উত্তর টাইপ করবেন। ওকে, এবং যা আমি লিখছি যদি আশা করি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, এতক্ষণে আপনার খাতায় লিখে ফেলার কথা। আর যদি কেউ একটু ফাঁকিবাজি করতে চান, আপত্তি নাই। আমি এই যে দাগানো যে পিডিএফটা, যা লেখার, এই দাগানো লেখা সহকারী পিডিএফটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা পরবর্তীতে চাইলে লিখে নিতে পারবেন। আসেন আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার প্রশ্ন। এই জায়গাতে দেখেন, এইটাও হচ্ছে আমাদের এই আর্থিক বিবরণী টপিক থেকেই আসা একটা প্রশ্ন, যেখানে আপনার প্রশ্নে কোম্পানির চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। খেয়াল করেন স্যার, কোশ্চেন সমাধানের ক্ষেত্রে অঙ্ক সমাধানের জন্য শুরুতেই আপনি চলে যাবেন লাস্টের লাইনে, দেখবেন কি বের করতে বলছে। আগে এইটা বোঝাটা জরুরি। টার্গেট কি বের করা? চলতি সম্পদ। তো মাথার মধ্যে সেট হয়ে আছে যে উপাদানগুলো চলতি সম্পদ, সেগুলাকে যোগ করে আমাদেরকে রেজাল্ট বের করতে হবে। আসেন শুরু করি আমরা এখান থেকে। কিসের পরিমাণ বের করব? চলতি সম্পদ। তো পাওনাদার এ তো ভাই আসবে না, দেনাদার এইটা চলতি সম্পত্তি, এটা বিবেচনাতে আসবে। তারপরে মূলধন এটা আসবে না, নগদ এটা চলতি সম্পত্তি, এইটা আসবে। তারপরে মজুদ পণ্য এটা চলতি সম্পত্তি, এইটা আসবে। যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, তাই এটা আসবে না। আর অবশিষ্ট মুনাফা, এখানে অবশিষ্ট মুনাফা বলতে স্যার জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয়কে নির্দেশ করতেছে।
জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয়কে নির্দেশ করে। এইটা আমাদের অঙ্কের মধ্যে বিবেচনাতে আসবে না, কারণ এটা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। ওকে, তাহলে আমাদের চলতি সম্পত্তি কয়টা পাইলাম? 3টা। 5,000 টাকা হচ্ছে আমাদের দেনাদার, তারপরে নগদান হচ্ছে আমাদের 2,000 টাকা, আর মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে আমাদের 4,000 টাকা। আর হচ্ছে আর কিসের পরিমাণ দেওয়া আছে? দেনাদার হচ্ছে 5,000 টাকা, নগদের পরিমাণ হচ্ছে 2, আর মজুদ পণ্য 4, আর তো কিছু নাই। তাহলে যোগ করি, 5 আর 2 7, 7 আর 4 হচ্ছে 11,000 টাকা। সো চলতি সম্পত্তি এর পরিমাণ হবে হচ্ছে 11,000 টাকা। অপশন নাম্বার সিতে আমার উত্তর দেওয়া আছে। এই কে কে বুঝি নাই? কে বুঝি নাই? কোন কোন গাধাগুলো এখনো বোঝেন নাই? বুঝছেন তো কমেন্টে উত্তর লেখেন না কেন? দ্রুত কমেন্টে উত্তর লেখেন। কারা কারা কমেন্টে উত্তর লিখতেছেন আর কারা কারা উত্তর কমেন্টে লিখতেছেন না, তাদের আমল নামা কিন্তু আমাদের কাছে থাকতেছে। সো কারা কারা কমেন্টে উত্তর লেখেন না, এটা বোঝা যাবে। সো যে যত বেশি কমেন্টে উত্তর লিখবেন তার জন্য দোয়া মন থেকে বেশি বেশি আসবে। সো কমেন্টে উত্তর লিখবেন সবাই, কেউ বাদ যাবেন না। সবাই যারা যারা ক্লাস দেখতেছি সবাই অঙ্ক বুঝে থাকলে কমেন্টে উত্তর লিখে থাকেন। না বুঝলে আমাকে বলেন স্যার এইটা বুঝি নাই। না বুঝলে সাথে সাথে কমেন্টে উত্তর মানে লিখবেন যে স্যার এইটা বুঝি নাই বা এই জায়গাটা আবার বুঝাইতে হবে। ওই দ্বিতীয়বার অবশ্যই বুঝাই দিব আপনাদেরকে। ওকে, তাহলে 2 নাম্বার প্রশ্ন আমাদের শেষ। ক্লিয়ার সবার কাছে? আসেন এবার একটু পরবর্তী প্রশ্ন সমাধান করতে চাই। এটা হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ থেকে আসা একটা কমন টাইপের প্রশ্ন, বাট এটা পরীক্ষাতে কিন্তু আসে। সহজ প্রশ্ন। আমরা রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সেশনে আসা কোশ্চেনটা সমাধান করতে চাই। এখানে প্রশ্নে দেওয়া আছে যে একটা কোম্পানির চলতি মূলধন এর পরিমাণ কত? 30,000 টাকা। ভাই আপনারা সেকেন্ড টাইমার, আপনাদের জন্য একটু স্পেশাল কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। চলতি মূলধন এর অন্যান্য নাম প্রশ্নে কি দেওয়া থাকতে পারে? চলতি মূলধন এর অন্য নাম হতে পারে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন স্যার এটা আমরা জানি। আচ্ছা জানেন, তাহলে এইটা লিখে রাখেন, এইটা লিখে রাখেন। নিট চলতি সম্পত্তি, নিট চলতি সম্পত্তি, এই নামটা লিখে রাখেন। নিট চলতি সম্পত্তি, মনে রাখবেন নিট চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি তো চলতি সম্পত্তি, বাট যখন সামনে নিট শব্দটা যোগ করা হবে, নিট চলতি সম্পত্তি, তার মানে এটা কাকে নির্দেশ করবে? নিট চলতি সম্পত্তি নির্দেশ করবে এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনকে। সো প্রশ্ন কঠিন হইলে এই নামটা দিতে পারে প্রশ্নে, নিট চলতি সম্পত্তি। সো এটা কার্যকরী মূলধন বা চলতি মূলধনকে নির্দেশ করে। আমরা জানি যে কার্যকরী মূলধন এটা কিভাবে আসে? কার্যকরী মূলধন এটা হচ্ছে চলতি সম্পত্তি থেকে বিয়োগ করতে হয় কিসের পরিমাণ? চলতি দায়ের পরিমাণ। চলতি সম্পত্তি থেকে চলতি দায়ের পরিমাণকে বিয়োগ করলে আপনি হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন পান। এ তো আপনি জানেন। প্রশ্নে আর দেওয়া আছে চলতি অনুপাতের মান 7:3। স্যার এখানে 7 কিসের পরিমাণ? 7 হচ্ছে চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তি এর অনুপাতের মান হচ্ছে 7, আর এই জায়গাতে 3 এটা নির্দেশ করবে হচ্ছে চলতি দায়কে। তাহলে চলতি দায় এর অনুপাতের মান দেওয়া আছে হচ্ছে 3, 7 আর 3। ক্লিয়ার? প্রশ্নে আমাদেরকে বের করতে বলা আছে চলতি সম্পদের পরিমাণ কত। আচ্ছা, চলতি সম্পদ এটা আমরা খুব সহজে সমাধান করব। একটা ক্যালকুলেশন, অঙ্ক খুব সহজেই সমাধান হয়ে যাবে। খেয়াল করেন প্রশ্নে টাকা দেওয়া আছে কিসের? প্রশ্নে টাকা দেওয়া আছে কিসের? মনে রাখবেন এই জায়গার ফরম্যাট যেটা, এই অঙ্ক করার ফরম্যাট যেটা, সেটার নিয়ম হচ্ছে এই, যার টাকা এটাকে ভাগ করা হবে তার মান, যার টাকা ভাগ হবে তার মান, ইনটু গুণ হবে যা নির্ণয় করতে চাই, যা নির্ণয় করতে চাই তার মান, যা নির্ণয় করতে চাই তার মান, যা নির্ণয় করতে চাই তার মান দ্বারা হবে হচ্ছে গুণ। এই একটা ফরম্যাট, এটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। খেয়াল করেন টাকা দেওয়া আছে কত? 30,000। এটা কিসের টাকা?
30,000 টাকা কিসের? চলতি মূলধনের। ওকে, মান বসাই, 30,000 টাকা চলতি মূলধন। তাহলে চলতি মূলধনের মান কত? চলতি মূলধনের মান প্রশ্নে দেওয়া নাই, বাট চলতি মূলধনের মানটা আপনি বের করতে পারবেন। চলতি সম্পত্তি থেকে চলতি দায়কে বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন চলতি মূলধনের মান। দেখেন তো স্যার, বিয়োগ করলে চলতি মূলধনের মান কত আসে? 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। তাহলে চলতি মূলধনের মান হচ্ছে 4। তাহলে চলতি মূলধনের মান 4, এটা দ্বারা ভাগ ইনটু যা নির্ণয় করতে চাই। কি নির্ণয় করতে চাই? চলতি সম্পত্তি। তাহলে চলতি সম্পত্তির মান কত? চলতি সম্পত্তির মান হচ্ছে 7। এটাকে 7 দ্বারা গুণ করব, অঙ্ক শেষ। এই যে এতক্ষণ বক বক করলাম, হাবিজাবি লিখলাম, বাট মূল বক্তব্য হচ্ছে যদি আপনি এই ক্যালকুলেশনটা বুঝে ফেলেন, এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারেন, তাইলে আপনার অঙ্ক মিলে যাবে। দেখেন এই নিয়মটা আপনার মাথায় ঢুকছে কিনা। যার টাকা দেওয়া আছে তার মান দ্বারা ভাগ করবেন। 30,000 টাকা চলতি মূলধন, 4ও হচ্ছে চলতি মূলধন, ভাগ নির্ণয় করতে বলছে সম্পত্তি, তাই 7 দিয়ে গুণ করব। এবার আসেন ক্যালকুলেশন কিভাবে, কাটাকাটি আমরা কিভাবে করব, একটু মনোযোগ দিয়ে যদি বোর্ডে খেয়াল করেন। আমরা যদি ভাগ করি হচ্ছে 2 দ্বারা, 2 দ্বারা 4কে কাটলে হচ্ছে 2, আর হচ্ছে এখানে ভাগ করলে কত আসবে? আসবে হচ্ছে 15,000, তাই তো? 30,000কে অর্ধেক করলে কত হয়? 15,000। এবার খেয়াল করেন, আপনি 2 দিয়ে যদি 15,000কে কাটার চিন্তা করেন, 2 দিয়ে 15,000, 15,000-এর অর্ধেক করলে কত? 7,500। 15,000-এর অর্ধেক করলে আসবে 7,500। 15,000-এর অর্ধেক করলে 7,500। এবার এই 7,500 আর হচ্ছে 7, এই দুটাকে আমরা গুণ দিব। তাইলে যেহেতু 0 2টা আছে, বসাই নিলাম। আমি 7 দ্বারা গুণ করছি 5কে, 5 7 35-এর 5, হাতে রইল আমার 3, 7 7 49, 49 আর 3 হচ্ছে 52। তাহলে আমার উত্তর আসে হচ্ছে 52,500। স্যার উত্তর 52,500। দেখি বুঝতে পারছি কিনা, কাটাকাটি ক্যালকুলেশন অঙ্কের নিয়ম মাথায় ঢুকছে কিনা, আপনার বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্টে উত্তর লিখবেন। আমি খুব সময় নিয়ে ধীরস্থিরভাবে পড়াচ্ছি, অনেকের কাছে খুব বিরক্ত লাগতে পারে, স্যার এগুলো পারি, তাড়াতাড়ি পড়ান, নতুন কিছু পড়ান। স্যার তাড়াতাড়ি পড়াইলে আমি তাড়াতাড়ি যদি পড়াইতে বলেন আমাকে, আমি দেখা যায় যে খুব তাড়াতাড়ি করে পড়াইলাম, আপনি কিছু বুঝলেন না, এতে আপনার লাভ হবে না। আপনি ভাই সেকেন্ড টাইমার, লম্বা সময় নিয়ে আমাদের সাথে থাকবেন, ধীরে ধীরে এক একটা প্রশ্ন এমনভাবে শিখে যান যাতে এই রিলেটেড যত প্রশ্ন দুনিয়াতে আছে সব যেন আপনি সমাধান করতে পারেন। নিয়ম একটা শিখব, একটা অঙ্ক ভালো মতো করবো, এই নিয়মের যা আছে দ্বিতীয়বার যাতে আর কাউকে বলতে না হয় যে আমি এটা বুঝি না বা পারি না। পারবেন না কেন? যত কঠিনভাবেই বলা হোক প্রশ্ন, আপনি ইনশাল্লাহ এর মধ্য থেকে সমাধান করে দিয়ে আসতে পারবেন। সবাই দেখেন নিয়মটা বুঝছেন কিনা সবাই? আচ্ছা কার্ডটা যা আবার পজ করে দেন। জি হ্যাঁ, সবাই বুঝছেন, ধন্যবাদ আপনাদের। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন এইটা হচ্ছে আমাদের অনুপাত থেকে আসার একটা প্রশ্ন। দেখেন এখানে বের করতে বলা আছে শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় কত টাকা, এইটা নির্ণয় করতে হবে। বাট এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে আপনার হচ্ছে লভ্যাংশ কিভাবে ধার্য করা হয় এইটাও একটু মাথায় রাখা লাগবে, বুঝতে হবে কোন শেয়ার হোল্ডার আগে লভ্যাংশ পায়, অগ্রাধিকার পাবে নাকি সাধারণ শেয়ার হোল্ডার পাবে, এই বিষয়গুলো একটু আমাদেরকে বুঝলে এই কোশ্চেনটা আমরা সমাধান করে ফেলতে পারবো। দেখেন প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে দেখতে চাই। দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এফসি কোম্পানি লিমিটেড, তারা হচ্ছে 8% হারে 2 লক্ষ টাকা ডিবেঞ্চার, স্যার ডিবেঞ্চার
এর অন্য নাম আমরা বলতে পারি হচ্ছে ঋণপত্র। ডিবেঞ্চারের অন্য নাম ঋণপত্র বলা যায়। এবং আমরা জানি যে ঋণপত্রের উপর কি ধার্য করতে হয়? সুদ ধার্য করতে হয়। খেয়াল করেন, ঋণপত্র বা ডিবেঞ্চারের সুদ, ঋণপত্র বা ডিবেঞ্চারের সুদ, ঋণপত্র বা ডিবেঞ্চারের উপরে আপনি কি ধার্য করবেন? সুদ। কত? 2 লক্ষ টাকা, এর উপর কত হবে? 8%। 2 লক্ষ টাকার 8% করলে আপনার টাকার পরিমাণটা হচ্ছে 16,000 টাকা। এটা কি বের করলেন? ঋণপত্রের উপরে সুদ। বাট এইটা আপনার একটু বোঝার দরকার আছে যে এই ঋণপত্রের সুদ বা ডিবেঞ্চারের সুদ এইটা বেসিক্যালি কি? এইটা হচ্ছে একটা অপরিচালন ব্যয়। এটা হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় হচ্ছে কোনটা? এই ডিবেঞ্চারের সুদ। সো ডিবেঞ্চারের সুদ অপরিচালন ব্যয়। এই অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পর, অপরিচালন ব্যয় এইটাকে বাদ দেওয়ার পর, এইটা বাদ দেওয়ার পর যেটা আসে সেটার নাম হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটার নাম হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। তাহলে এই অপরিচালন ব্যয় এটা বাদ দেওয়ার পরে আসবে কি? কর পূর্ববর্তী মুনাফা। যদি লাগে আমরা ক্যালকুলেশনে এটা বসাইতে পারি। সো এইটা আমরা আগে একটু বের করে রাখলাম। প্রশ্নে বলা আছে 10% হারে হচ্ছে 5 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার। স্যার, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি পাবে? অগ্রাধিকার লভ্যাংশ। তাহলে আমরা একটু অগ্রাধিকার লভ্যাংশের মানটাও নির্ণয় করে রাখি। অগ্রাধিকার লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যত টাকা লভ্যাংশ পাবে, অগ্রাধিকার লভ্যাংশ, অগ্রাধিকার টাকার পরিমাণ হচ্ছে 5 লক্ষ। এই 5 লক্ষ টাকার উপর লভ্যাংশ কত? 10% হারে। 5 লক্ষ টাকার 10% যদি আপনি করেন, টাকা আসবে কত? 50,000 টাকা। 5 লক্ষ টাকার 10%-এ 50,000 টাকা। কি বের করলাম? এটা অগ্রাধিকার লভ্যাংশ। আপনারা পার্সেন্টেজের হিসাব নিকাশ বোঝেন তো? 10% মানে কি? 10/100 কাটাকাটি করলে 50,000 টাকা আসবে, অগ্রাধিকার লভ্যাংশ। আর বলছে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ আছে হচ্ছে সাধারণ শেয়ার। তাহলে আমাদের সাধারণ শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষটা সাধারণ শেয়ার আমাদের আছে। তারপরে বলা আছে যদি বছর শেষে কোম্পানির কর পূর্ববর্তী মুনাফা 1,50,000 টাকা হয়, তাহলে প্রশ্নের মধ্যে কিসের মান দেওয়া আছে? মান দেওয়া আছে কর পূর্ববর্তী মুনাফা। কিসের মান? কর পূর্ববর্তী মুনাফা। এই দেখেন স্যার, কর পূর্ববর্তী মুনাফা। তার মানে আমাদের প্রশ্নে যে ডিবেঞ্চারের সুদ, ডিবেঞ্চার যেটা বলে দেওয়া ছিল 2 লক্ষ টাকা ডিবেঞ্চার 8%, এই ডিবেঞ্চারের উপরে সুদ এইটা অলরেডি বাদ দেওয়া আছে। কারণ এইটা বাদ দেওয়ার পরে কি সৃষ্টি হয়? কর পূর্ববর্তী মুনাফা। সো প্রশ্নে যেহেতু কর পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে, আমাদের এই ডিবেঞ্চারের সুদ বাদ দেওয়ার দরকার নাই। ডিবেঞ্চারের সুদ বাদ দিতে হবে না। তাহলে প্রশ্নে আপনার যা দেওয়া আছে সেই মানটাকে আমরা লিখতে চাই কর পূর্ববর্তী মুনাফা এর পরিমাণ। কর পূর্ববর্তী মুনাফা যার পরিমাণ 1,50,000 টাকা। তাই এখানে আমাদের এই ডিবেঞ্চারের সুদ বিবেচনাতে আসবে না। স্যার, কি হলে ডিবেঞ্চারের সুদ বিবেচনাতে আসতে পারত? এইটা একটু শুনে রাখেন। যদি আপনার প্রশ্নে এই কর পূর্ববর্তী মুনাফা না দিয়ে যদি আপনার প্রশ্নে মোট লাভ দেওয়া থাকতো, যদি প্রশ্নে মোট লাভ দেওয়া থাকতো, প্রশ্নে যদি মোট লাভ দেওয়া থাকতো তখন এই পরিচালন ব্যয়টাকে বাদ দেওয়া লাগতো। অপরিচালন ব্যয়। যদি প্রশ্নে মোট লাভ দেওয়া থাকতো তখনই কেবল এই ডিবেঞ্চারের সুদ বা অপরিচালন ব্যয়কে বাদ দেওয়া লাগতো। বাট এখানে আমাদের বাদ দেওয়ার কোনো দরকার নাই, কারণ অলরেডি কি দেওয়া আছে? কর পূর্ববর্তী মুনাফা। মোট লাভ থাকলে বাদ দিতাম, কর পূর্ববর্তী মুনাফা আছে, আমাদের এটাকে বাদ দিতে হবে না। তাই কর পূর্ববর্তী মুনাফা থেকে আমরা সবার প্রথমে যেটা বাদ দিব সেটা হচ্ছে অগ্রাধিকার লভ্যাংশ। কারণ অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা আগে লভ্যাংশ পাবে, এইটা আমরা আগে একটু বের করে নেই। অগ্রাধিকারদেরকে টাকা আগে দিতে হয়, দিয়ে দেই। অগ্রাধিকাররা টাকা নিবে কত? 50,000 টাকা। তো অগ্রাধিকার লভ্যাংশের পরিমাণ হচ্ছে আমাদের 50,000 টাকা। বসায় নিলাম, অগ্রাধিকারদেরকে দিব কত? 50,000 টাকা। তো 50,000 টাকা যদি অগ্রাধিকাররা নিয়ে যায়
তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত? ও ও অঙ্কের মধ্যে স্যার কর হার দেওয়া আছে, দেখি নাই, কর হার দেওয়া আছে, এই দেখেন ভুল করতে নিছিলাম মাত্র, কর হার দেওয়া আছে, তাইলে সবার আগে তো কর বাদ দেওয়া লাগবে, মাত্রই ভুল করতে নিছিলাম। এই দেখেন আমার মতো ভুল দয়া করে আপনারা করেন না, অঙ্কে করের হার দেওয়া আছে, তো কর তো আগে বাদ দিতে হবে। আমরা এখান থেকে বের করে নেই আমাদের প্রদত্ত করের পরিমাণটা কত আসে। প্রদত্ত কর এইটা একটু আগে বের করে নিতে হবে। প্রদত্ত কর, যখন কর হার 40%, তখন কর পূর্ব মুনাফা হচ্ছে 100, করের পরিমাণ 40, তাহলে কর পরবর্তী হচ্ছে 60। আমরা যখন প্রদত্ত কর বের করতে চাই তখন আমাদের 1,50,000 টাকা, এটাকে ভাগ করব হচ্ছে 100 দিয়ে, আর গুণ করব হচ্ছে করের মান 40, তাই 40 দ্বারা করব গুণ। দেখেন এই ক্যালকুলেশন করে আপনি প্রথমে করের মানটা বের করে নেন, করের মান নির্ণয় করেন, দেখেন কত আসে। 100-র 0-2টা, 1,50,000-এর 0-2টা কেটে দিলাম, তাহলে বাকি থাকে কত? আর বাকি থাকে হচ্ছে এখানে 0 একটা, 2টা, আর 40-এর একটা, 3টা 0 লিখব, আর 15 আর 4কে গুণ দিব, 15 আর 4কে গুণ দিলে 4 15 60, সামনে 3টা 0, অর্থাৎ 60,000 টাকা। 60,000 টাকা আসবে হচ্ছে প্রদত্ত কর। তাহলে কর পূর্ববর্তী মুনাফা থেকে সবার প্রথমে আমাকে বাদ দিতে হবে হচ্ছে প্রদত্ত কর। প্রদত্ত কর কত পার্সেন্ট হারে কর দিচ্ছি আমরা? 40%। 40% হারে কর দিলে আমরা কর দিব কত? 60,000 টাকা। তাহলে কর পূর্ববর্তী মুনাফা থেকে সবার প্রথমে করের পরিমাণকে বাদ দিয়ে নিলাম। তাহলে করের পরিমাণ বাদ দিলে কি আসবে? আসবে হচ্ছে কর পরবর্তী নিট লাভ, আসবে কর পরবর্তী মুনাফা বা নিট লাভ, যেটাই লিখি না কেন, কর পরবর্তী মুনাফা। বিয়োগফল কত হইল আমাদের? 90,000 টাকা। এই 90,000 টাকা যেটা কর বাদ দেওয়ার পরে এবার আমরা যেটাকে বাদ দিব সেটা হচ্ছে আমাদের অগ্রাধিকার লভ্যাংশের টাকা, এইটাকে বাদ দিতে হবে। কর পরবর্তী থেকে বাদ দিব আমরা অগ্রাধিকার লভ্যাংশ। অগ্রাধিকার লভ্যাংশ এর পরিমাণ ছিল কত আমাদের? 50,000। অগ্রাধিকার লভ্যাংশের মান হচ্ছে 50,000 টাকা। এইটা বাদ দেই, এইটা বাদ দিলে আমাদের থাকতেছে বিয়োগফল কত? 40,000 টাকা। আর এই 40,000 টাকা আমরা কি করব? আমরা এই 40,000 টাকা সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করব। তাই আমরা প্রশ্নে যা বের করতে বলছে এই যে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার প্রতি আয় যেটা নির্ণয় করব। তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করি শেয়ার প্রতি আয়। এইটা নির্ণয় করার জন্য আমাদের সূত্র যেটা হবে সেটা হচ্ছে এই অগ্রাধিকার লভ্যাংশ বাদ দেওয়ার পরের যেটা মুনাফা 40,000, এই টাকাটাকে লিখব 40,000, আর এটাকে ভাগ করব সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা। সাধারণ শেয়ারের সংখ্যা কত? এই যে 1 লক্ষ শেয়ার, তাহলে ভাগ করব হচ্ছে আমরা এটাকে 1 লক্ষ দিয়ে। সাধারণ শেয়ারের সংখ্যা 1 লক্ষ দ্বারা ভাগ, 40,000-কে 1 লক্ষ দ্বারা ভাগ করব। 40,000-কে 1 লক্ষ দ্বারা যদি ভাগ করতে চাই, কাটাকাটি করি, খেয়াল করেন আপনার 40,000 থেকে 0 4টা, 1 2 3 4, 1 2 3 4 কাটাকাটি করেন, তাহলে উপরে থাকে 4 আর নিচে হচ্ছে 10। 10-এর মধ্যে 0 একটা, তার মানে 4-এর 1 ঘর আগে দশমিক। 4-এর 1 ঘর আগে দশমিক মানে মান হবে 0.4। 0.4 চাইলে আপনি 4-এর পরে একটা 0 দিতেও পারেন, নাও দিতে পারেন। 0.4 মানে হচ্ছে 40 পয়সা। তার মানে প্রত্যেকটা সাধারণ শেয়ার হোল্ডার প্রত্যেকটা শেয়ারে কত করে টাকা লভ্যাংশ পাবে? 40 পয়সা হারে। 0.40, 40 পয়সা হবে হচ্ছে সঠিক উত্তর। 0.40 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। ভাই এই অঙ্ক পরীক্ষার হলে আসলে এমনি মাথা ঘুরাবে। আমি ভুল করতে নিছিলাম, করের অঙ্ক দেখিই নাই, বিশাল বড় একটা অঙ্ক। এই অঙ্ক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে করতে 10 মিনিট লাগবে, বাট যদি আপনি নিয়মটা ভালো মতো বুঝে থাকেন আমার সাথে, পরীক্ষার হলে এই কোশ্চেন সলভ করতে মিনিমাম আপনার 2 মিনিট সময় দেওয়া উচিত। এবং আপনারা সেকেন্ড টাইমার এই টাইপের কঠিন অঙ্ক আশা করি আপনারা সুন্দর মতো বুঝে শুনে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে উত্তর দিয়ে আসতে পারবেন। স্যার এই জায়গাতে কারো কোথাও বুঝতে ঝামেলা আছে কিনা আমাকে দয়া করে কমেন্টে জানান।
আমি বেশ লম্বা সময় নিয়ে ধীরে ধীরে এটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। একটু আমাকে কমেন্টে জানাবেন যে এখানে কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। রেইন নামে একজন হচ্ছে কমেন্টে উত্তর লিখছেন, মানুষের আইডির নাম হচ্ছে রেইন। সুন্দর সুন্দর নাম রাখতেছেন আপনারা। অবশ্য আপনাদের তো হাতে কর্মে কোনো কাজ তো আর নাই, ফেসবুক আইডির নাম এরকমের অদ্ভুত তো আপনারা রাখতেই পারেন। রেইন রি, সুন্দর নাম। একটু কমেন্টে আপনার আসল নামটা লেখেন তো স্যার, দেখি আপনার আসল নামটা কেমন। যারা যারা ক্লাস করছেন আমাকে বলেন যে এই প্রশ্ন আপনার বোধগম্য হয়েছে কিনা। এই প্রশ্নের মধ্যে ঝামেলাগুলো কোন জায়গায়? ঝামেলাগুলো হচ্ছে ঋণপত্রের সুদ, ডিবেঞ্চারের সুদ আসবে না। কেন আসবে না? কারণ কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। কি হইলে আসতো? মোট লাভ দেওয়া থাকলে তখন আমরা ঋণপত্রের সুদ বাদ দিয়ে কর পূর্ববর্তী মুনাফা বের করতাম। সো ঋণপত্র বা ডিবেঞ্চারের সুদ এটা বিবেচনাতে আসবে না, শেষ ঝামেলা এটা। তারপরে প্রশ্নের মধ্যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ আগে বের করে রাখা লাগবে, কাজে লাগবে। মামুন খান লিখছেন হচ্ছে না স্যার। না স্যার মানে কি বুঝেন নাই? আমি আরেকবার বলছি, আমার সাথে সাথে খেয়াল করেন। তাহলে প্রথম কথা হচ্ছে এই প্রশ্নে ডিবেঞ্চারের সুদ যেটা ঋণপত্রের সুদ এটা অঙ্কের মধ্যে আসবে না। কারণ কি? কারণ প্রশ্নে কর পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে। কি হলে ডিবেঞ্চারের সুদ আসতো? যদি প্রশ্নে মোট লাভ দেওয়া থাকতো স্যার, যদি প্রশ্নে মোট লাভ দেওয়া থাকতো তখন এই ডিবেঞ্চারের সুদ যা একটা অপরিচালন ব্যয় এটাকে আমরা বাদ দিতাম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কর পূর্ববর্তী মুনাফা, তাই আমাদেরকে এই ডিবেঞ্চারের সুদ বাদ দিতে হবে না। কর পূর্ববর্তী মুনাফা থেকে সবার আগে কি বাদ দিতে হবে? আপনাকে করের পরিমাণটা বাদ দিতে হবে। আমরা এখানে করের পরিমাণটা বের করে নিছি। কিভাবে বের করছি খেয়াল করেন। আপনার প্রশ্নে করের হার দেওয়া আছে কত? 40%। করের হার 40%। তার মানে কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 100 টাকা থেকে আপনি কর দেন কত? 40 টাকা। তাহলে কর পরবর্তী মুনাফা বিয়োগ করলে কত পান আপনি? 60 পান। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত আসে? 60 আসে। ক্লিয়ার স্যার? 100 থেকে 40 বাদ দিলে কত? 60 আসে। তাহলে 100 টাকা হচ্ছে কর পূর্ব, 40 টাকা হচ্ছে আপনি কর দেন, বাদ দিলে আপনার আসে কর পরবর্তী কত? 60। তাহলে আপনার কর পূর্ববর্তী মুনাফা 1,50,000, এইটাকে আপনি ভাগ করবেন কি দ্বারা? কর পূর্ব মুনাফা কত? 100 দিয়ে ভাগ। আর 40 হচ্ছে আমাদের কর, তাই এটাকে আমরা 40 দ্বারা গুণ করছি। তাহলে করের পরিমাণ চলে আসে এখানে 60,000 টাকা। করের পরিমাণ আসবে হচ্ছে 60,000 টাকা। আশা করি এটা ক্লিয়ার। এবার এই 1,50,000 থেকে 60,000 টাকার কর বাদ দিয়ে কর পরবর্তী 90,000। কর পরবর্তী থেকে অগ্রাধিকাররা পাবে কত ভাই? এই 50,000। অগ্রাধিকারদেরকে 50,000 দিয়ে দেন, তাহলে অবশিষ্ট থাকে কত? 40,000। এই 40,000 কাদেরকে দিবেন? সাধারণ শেয়ার হোল্ডার। তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে কি? 40,000 টাকা। সাধারণ শেয়ার কয়টা? 1 লক্ষ। 1 লক্ষ দিয়ে ভাগ, 40,000কে 1 লক্ষ দিয়ে ভাগ, মান আসবে 0.40। এইবার বলেন বুঝছেন কিনা? এরপরেও যদি না বুঝে থাকেন, মাথায় যদি না ধরে, ক্লাস শেষে আরেকবার মনোযোগ দিয়ে অঙ্কটা দেখে নিয়েন। আমার এখানে স্লাইডে লিখে দেওয়া থাকলো, যা লেখা আছে দেখে দেখে আপনি আরেকবার ট্রাই করবেন। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 নাম্বার প্রশ্ন। এটা সহজ, কঠিন একটা প্রশ্ন করলাম, একটু দম নেন। এবার আসেন সহজ একটা প্রশ্ন করি। আর আপনারা যারা ক্লাস করছেন তাদেরকে অবশ্যই বলবো, স্যার আমি প্রত্যেকটা কোশ্চেন যা যা ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যাগুলো কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক হিসেবে কিন্তু লিখতে হবে। সো এখন যদি আপনি খাতায় লিখে ফেলেন আমার সাথে সাথে খুব ভালো, খালি এইটা ছবি তুলে পোস্ট করলে আপনার হোমওয়ার্কের কাজ শেষ। আর যদি এখন আপনি না লেখেন পরে আপনাকে লিখতেই হবে। আর হোমওয়ার্ক যদি কেউ বাদ দিছেন, যে হোমওয়ার্ক সাবমিট করবেন না ভাই, আপনার বাসায় এসে ব্যাট দিয়ে ধরে আপনাকে পিটাবো। পড়বেন না মানে আপনি পড়বেন, আপনার বাবা মা সহ পড়তে বসতে হবে। কারণ আপনার বাবা মা কষ্টে আছে, আপনি চান্স পান নাই বলে তো। আপনার বাবা মা এই যে একটা কোরবানির ঈদ, মনের মধ্যে আনন্দ নাই, তার ছেলেটা বা তার মেয়েটা মন খারাপ করে বসে আছে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই। ভাই মন খারাপ করে লাভ নাই, প্রচুর লেখাপড়া করব। এবছর এমন লেখাপড়া করব যাতে আপনার বাপ মা আশ্বস্ত হয়, না আমার ছেলেটা বা মেয়েটা ঠিক লাইনে আছে।
আর 3 দিন পরে ঈদ, বাট এখন সে মনোযোগ দিয়ে পড়তেছে, এইটা সবার আগে দরকার। সো হোমওয়ার্ক করতে হবে কিন্তু স্যার। দেখেন 5 নাম্বার প্রশ্ন এখানে বলা আছে আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত হবে। কিসের পরিমাণ চাইছে? পাওনাদারের পরিমাণ। তো পাওনাদার কার সাথে জড়িত? যখন আপনি ধারে পণ্য ক্রয় করেন, ধারে বা বাকিতে যখন পণ্য ক্রয় করেন, ধারে বা বাকিতে যখন আমরা পণ্য ক্রয় করি, ধারে বা বাকিতে যখন আমরা পণ্য ক্রয় করি তখনই আমাদের কার সৃষ্টি হয়? তখনই সৃষ্টি হয় হচ্ছে পাওনাদার, যার অন্য নাম আমরা বলতে পারি হচ্ছে প্রদেয় হিসাব, যা একটা চলতি দায় হিসাবের উদাহরণ, তাই তো। তো প্রশ্নের মধ্যে বলছে যে ধারে ক্রয় 10,000 টাকা, এইটা নাকি এখনো হিসাবভুক্ত হয় নাই। তো হিসাবভুক্ত করব, ক্রয়ের সাথে যোগ করব। কোথায় সাবমিট করব স্যার? মামুন খান, ওকে, কোথায় সাবমিট করবেন আমি একটু পরে বলছি কোথায় সাবমিট করবেন। আপাতত আগে লিখতে থাকেন, হোমওয়ার্কগুলো জমা হোক। ওকে, ধারে ক্রয় হিসাবভুক্ত হয় নাই, তো হিসাবভুক্ত করব। কিভাবে হিসাবভুক্ত করব? ক্রয়ের সাথে যোগ করব, পাওনাদারের সাথে যোগ করব, কাহিনী শেষ। রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে কত? 2 লক্ষ টাকা। রেওয়া মিলে ক্রয় আছে 2 লক্ষ, আর পাওনাদার দেখানো আছে কত? 1,50,000 টাকা। কোথায়? রেওয়া মিলের মধ্যে ইনফরমেশন। রেওয়া মিলের মধ্যে ক্রয়ের পরিমাণ কত টাকা দেওয়া? 2 লক্ষ টাকা, খুব ভালো কথা। আর পাওনাদারের পরিমাণ কত টাকা দেওয়া? 1,50,000 টাকা। ঠিক আছে, এইটাও ভালো কথা। তো আমাদের একটাই সমন্বয়, সেটা হচ্ছে ধারে ক্রয়, এইটা নাকি হিসাবভুক্ত হয় নাই, তো এটা হিসাবভুক্ত করে দিব। তো এটা হিসাবভুক্ত করব কিভাবে? এই যে ক্রয়ের সাথে কি লিখবো আমরা? অলিখিত ক্রয়। ক্রয়ের সাথে যোগ করব অলিখিত ক্রয়, কত? 10,000। তাহলে আমাদের ক্রয়ের অ্যামাউন্ট হবে কত? 2,10,000 টাকা, এইটা। আর পাওনাদারের সাথে আমরা যোগ করব কি? অলিখিত ক্রয়। পাওনাদারের সাথেও যোগ করব অলিখিত ক্রয়। টাকার পরিমাণ কত? 10,000। তাইলে আমাদের পাওনাদারের পরিমাণ কত আসবে? 1,60,000 টাকা। পাওনাদারের পরিমাণ 1,60,000 টাকা। এইটা মনে হয় কোশ্চেনের সঠিক উত্তর। দেখি তো কোনো অপশনে আছে কিনা। এই যে সি নাম্বার অপশনে আছে 1,60,000 টাকা। ভাই বুঝছেন কিনা? ও বোন বুঝছেন কিনা? এই যে আপু, ছোট্ট আপু বুঝছেন? এ বড় ভাই অঙ্ক বুঝছেন? এই সমস্ত অঙ্ক পরীক্ষাতে আসে, আর এইগুলা বলে আপনারা পারেন না। না পারার কোনো কারণ আছে? এই প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2022-23 সেশনে আসছে, জাস্ট 2-3 বছর আগের প্রশ্ন। এগুলাই পরীক্ষাতে আসছে, আর এগুলা যদি আমরা না পারি, মান সম্মান ইজ্জত থাকবে? স্যার এই প্রশ্নে যদি আমাদেরকে বলা হতো যে আয় বিবরণীতে এই প্রশ্নে যদি এইটা বলা হতো যে আয় বিবরণীতে ক্রয়ের পরিমাণ কত হবে, আয় বিবরণীতে ক্রয়ের পরিমাণ কত হবে, এইটা যদি প্রশ্নে বের করতে বলতো, আয় বিবরণীতে আমরা ক্রয়ের পরিমাণ দেখাই, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা পাওনাদারের পরিমাণকে দেখাই। তাহলে যদি প্রশ্নে বলা হতো আয় বিবরণীতে ক্রয় কত, তাহলে কত হইতো উত্তর? 2,10,000। কোথায় আছে? এই যে 2,10,000। তাহলে যদি আমাদেরকে আয় বিবরণীর ক্রয় বলে 2,10,000, আর্থিক অবস্থার বিবরণীর পাওনাদার বললে 1,60,000। বুঝছি? এমনভাবে শিখবো ভাই, যেটা প্রশ্ন সেটাও পারি, যেটা টিচার বলে নাই সেটাও আমি নিজে নিজে প্রশ্ন বানায় অপশনের সাথে মিলে উত্তর খোঁজার চেষ্টা করব। এমন বুঝতে হবে যে ইউনিভার্সিটির স্যার এবার প্রশ্ন দুনিয়ার যেখান থেকেই করুক, এটা আমাকে পারাই লাগবে। এরকমভাবে ইনশাল্লাহ শিখবেন। আপনারা যারা ক্লাস করছেন আমাকে বলেন, আমি এখন পর্যন্ত 5টা কোশ্চেন সমাধান করছি, খুব স্লো। এত স্লো মোশনে গেলে শেষ করতে পারবো? স্যার সব শেষ করার দরকার নাই আজকে, বাট অ্যাটলিস্ট এই 5টা প্রশ্ন বা আমার পড়ানোর ধরন আপনারা বুঝতেছেন কিনা, এইটা একটু আমাকে কমেন্টে লিখে জানান যে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, আমার উপরে রাগ করতেছেন কিনা, নাকি আমার পড়া বুঝতেছেন। এভাবেই কি আমি বিশ্লেষণ করে ভেঙে ভেঙে আলোচনা করব, নাকি শর্টকাট তাড়াতাড়ি করে বেশি কোশ্চেন সলভ করব? অল্প পড়ব, বুঝে বুঝে পড়ব, নাকি না বুঝে তাড়াহুড়া করে বেশি কোশ্চেন সমাধান করাবো? আপনারা একটু কমেন্টে লিখে জানান যে আমার পড়ানোর স্টাইল বা ধরন। অনেকেই হয়তো বা আছেন যে আগে আমার ক্লাস দেখছেন বা করছেন, ম্যাক্সিমামরাই হইতে পারে যে জীবনে প্রথম দিন আজকের আমার সাথে আপনার সাথে আমার দেখা।
আমার কথা আপনি বুঝেন কিনা, আমার পড়ানোর ধরন আপনার ঠিক আছে কিনা, এইটা আমাকে একটু কমেন্ট করে লিখে জানান। নাইলে আমি এবার ভিন্ন স্টাইলেও পড়াইতে পারি, সেই স্টাইলে যাওয়ার চেষ্টা করব। একটু জানান যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন এর মধ্যে চলে আসি। একজন লিখছেন কি, জি স্যার বুঝছি, একটু বেসিক আমি পড়তে হবে, বেসিকটা পড়তে হবে। স্যার বেসিকটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দিতে গিয়ে যে এক্সট্রা কথাগুলো আমি বলি সেটার নামই হচ্ছে বেসিক। আর এই যে বেসিকগুলো, সেগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ বোঝানোর জন্য আপনাদের অ্যাকাউন্টিংয়ে মোট 25টা ক্লাস আছে। অ্যাকাউন্টিংয়ের 25টা ক্লাসের মধ্যে রাকিব স্যার এবং আমি মিলে আপনাদের সবগুলোর বেসিক ক্লিয়ার করাবো। বাট প্রথম দিনেই আপনাদেরকে হচ্ছে সিনেমা দেখাই দিচ্ছি যে কি কি টাইপের প্রশ্ন আপনাকে সলভ করতে হবে, কি কি বেসিক আপনাকে জানতে হবে। আগে জানার আগ্রহটা তৈরি হোক। বাসায় যখন বিরিয়ানি রান্না করে, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, বাসায় যখন পোলাও রান্না হয় স্যার, তখন মা যখন রান্না করতেছে, রান্নাঘর থেকে বিরিয়ানির যে স্মেলটা আসে, ওই স্মেলটাই কিন্তু আপনার খিদা জাগ্রত করে। তো আমরা আজকে ক্লাসে আপনাদেরকে কিছু এই রকমের বিরিয়ানি টাইপের কোশ্চেন সলভ করাচ্ছি, যেটা আপনার জানার আগ্রহ, ক্ষুধাটাকে যেন তৈরি করে, যে আমি এই প্রশ্নগুলো নিজে নিজে স্যার যেভাবে ব্যাখ্যা দিচ্ছে আমি এইরকমভাবেই জানবো, আমার বেসিক পুরা ক্লিয়ার হবে। এই আগ্রহটা সৃষ্টি করাটা হচ্ছে আমাদের আজকের এই রোডম্যাপ ক্লাসের মূল উদ্দেশ্য। আসেন কোশ্চেন খেয়াল করতে চাই। কোশ্চেন নাম্বার 6, আইএএস। আইএএস মানে কি স্যার? আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের মান। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের মান, স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের মান। এইটার এক নাম্বার স্টেপে এটা কার সাথে সংশ্লিষ্ট? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান যতগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সবগুলো এখানে লিখে দিছি। এই নামগুলো, ইংরেজি লেখাগুলো দেখতে পাচ্ছেন, খেয়াল করেন। আইএএস এটার 1 নম্বর ধারাতে বলা আছে প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, তার মানে আর্থিক বিবরণী কিভাবে তৈরি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। আর্থিক বিবরণীর মধ্যে কি থাকে? আয় বিবরণী কিভাবে বানাতে হবে, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হবে। তাহলে আইএএস 1 জড়িত কার সাথে? ব্যবসায়ের আর্থিক অবস্থার সাথে। তাহলে আর্থিক অবস্থা কিভাবে প্রকাশ করতে হবে, প্রেজেন্ট করতে হবে, এটা কত নম্বর ধারায় বলছে? 1 নম্বর ধারায় বলছে। তাহলে বাকি অপশনগুলোর জন্য আপনি খেয়াল করেন, আইএএস 2 নাম্বার ধারায় কার সম্পর্কে বলা আছে? ইনভেন্টরি। ইনভেন্টরির বাংলা কি বলা যায়? মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্য নিয়ে কথাবার্তা আছে কোথায়? আছে হচ্ছে 2 নাম্বার ধারার মধ্যে। আসি দেখি পরবর্তী অপশনে কি বলা আছে। আইএএস 7 নাম্বার ধারায় ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার মানে হচ্ছে স্যার নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, এটা নিয়ে আলোচনা করা আছে কোথায়? ধাপ নাম্বার 7, আইএএস 7। তারপরে আইএএস 12। আইএএস 12 খেয়াল করেন, আইএএস 12 এইটা 12 নাম্বার, যেটা এখানে বলা আছে কি নিয়ে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে কি স্যার? ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আয়কর। ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আয়কর। দেখেন তো এখানে আয়কর নিয়ে কোথাও কোনো কথাবার্তা আছে? নাই। তারপরে আইএএস 16, এটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তার মানে হচ্ছে আপনার ব্যবসায়ের যেগুলো স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি সংক্রান্ত কথাবার্তা 16 নম্বর ধারায় বলা। 33 নাম্বার আর্নিংস পার শেয়ার, তার মানে হচ্ছে শেয়ার প্রতি আয়। একটু আগেই আমরা একটা কোশ্চেন সমাধান করলাম, শেয়ার প্রতি আয়। এই দেখেন শেয়ার প্রতি আয় কোথায় পড়ছিলাম? শেয়ার প্রতি আয়, এই যে আমরা পড়লাম, এই যে শেয়ার প্রতি আয়, এই শেয়ার প্রতি আয় এই সম্পর্কে কোথায় বলা আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএএস কত নম্বর ধারা? ধারা নাম্বার কত? এই যে 33। আইএএস 33-এ বলা আছে আর্নিংস পার শেয়ার নিয়ে। তাহলে আইএএস 33-এ বলা আছে কি নিয়ে কথাবার্তা? শেয়ার প্রতি আয় নিয়ে। তাহলে যা আছে তথ্য সব শিখে ফেলবো ইনশাল্লাহ আমরা। আইএএস 37-এ বলা আছে হচ্ছে প্রভিশন মানে সঞ্চিতি। তারপরে কন্টিনজেন্ট লিয়াবিলিটি মানে সম্ভাব্য দায়। সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় এইটাকে আপনি কিভাবে লিখবেন? তারপরে কন্টিনজেন্ট অ্যাসেট মানে সম্ভাব্য সম্পত্তি।
তারপরে IAS 38 ইনট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল অ্যাসেট মানে হচ্ছে স্যার অস্পর্শনীয় সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি নাম জানেন তো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, ব্র্যান্ড নেম, এগুলাকে কি বলে? অস্পর্শনীয় সম্পত্তি। বুঝছেন নাকি মাথার উপর দিয়ে চলে গেছে? আরেকবার বলি, সুনাম, প্যাটেন্ট, তারপর হচ্ছে কপিরাইট, গ্রন্থ সত্য, বই লেখার যে অধিকার, ট্রেডমার্ক, ব্যবসায়িক চিহ্ন, ট্রেড নেম, ব্যবসায়ের নাম, ব্র্যান্ডের নাম, ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে লাইসেন্স, তারপর হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, এগুলাকে স্যার কি বলে? অস্পর্শনীয় সম্পত্তি। তাহলে অস্পর্শনীয় সম্পত্তি কত নাম্বার ধারায় আছে? 38 নাম্বার ধারায়। এখান থেকে আপনার পরীক্ষার জন্য যেই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, নাম্বার IAS 1 এটা খুবই ইম্পর্টেন্ট, IAS 2 এইটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে IAS 7 এইটাও স্যার পরীক্ষাতে আসতে পারে। তারপরে হচ্ছে IAS 16 প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, স্থায়ী সম্পত্তি যেটা। তারপরে পরীক্ষায় আসতে পারে IAS 38 ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের ধারাতে কোন ধারাতে কি নিয়ে কথাবার্তা বলা আছে, কোনটা কার সাথে সংশ্লিষ্ট, এই কয়টা নাম একটু পড়ে রাখবেন। 1 2 3 4 5, এই 5টা নাম খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো পরীক্ষাতে আসার মতো। একটু মনোযোগ সহকারে পড়ে নিয়েন স্যার, ঠিক আছে? স্যার এই তথ্যগুলো কি গত বছর পড়ছিলেন? আপনারা যারা সেকেন্ড টাইমার সত্যি কথা বলেন তো, গত বছর অনলাইনে ক্লাস করছেন কারা, আর গত বছর অফলাইন কোচিংয়ে কারা কারা ক্লাস করছেন? আচ্ছা, আপনি যেখানেই কোচিং করেন না কেন, গত বছর এই তথ্যগুলো কি আপনার জানা ছিল? IAS এর এই যে এতগুলো ধারা, কোন ধারায় কি কি বলা ছিল, এগুলো কি গত বছর পড়ছিলেন? সত্যি কথা বলেন যে গত বছর আসলেই কি আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো করে লেখাপড়া করছিলেন, নাকি একটু ফাঁক ছিল? এই ফাঁকটা এই বছর আর রাখা যাবে না, একটু বেশি পড়তে হবে আপনাদেরকে, ঠিক আছে? আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, স্যার আফসোস করে লাভ নেই, গত বছর পড়েন নাই তো কি হয়েছে, এই বছর শিখবেন, শেখানোর জন্য আমরা আসি না, আমরা তো জানি, আমরা শিখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ওকে, আসেন কোয়েশ্চেন নাম্বার 7-এ যেতে চাই। 7 নাম্বার প্রশ্ন, আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্ত পত্রে সম্পত্তির পরিমাণ কত? 5500 টাকা। আর কি মালিকের মূলধন কত টাকা ছিল? 4250 টাকা। এই টাইপের প্রশ্ন সমাধানের জন্য আমরা একটু হিসাব সমীকরণটা খাতার মধ্যে লিখব, A = L + OE, আর তারপরে মান বসাবো। আমার শুরুতে সম্পত্তির পরিমাণ 5500, সম্পত্তির মান লিখলাম, সমীকরণের সমানের জায়গায় সমান দিলাম, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব বা মূলধন, মূলধন কত? 4250, মালিকানা সত্ত্ব 4250, এই মাঝখানে যোগ চিহ্ন, ইকুয়েশনের যোগ চিহ্ন, এটা বসাইলাম। তার সম্পত্তির পরিমাণ দেওয়া, মালিকানা সত্ত্বের পরিমাণ দেওয়া, নাই কোনটা? দায়। তো দায় কেমনে বের করব? সম্পত্তি থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলেই হবে। এ ভাই ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করা যায় না, যোগ বিয়োগ মুখে মুখে করতে হবে। 5500 থেকে 4250 বাদ দিলে আসবে কত? আসবে হচ্ছে 1250 টাকা। তাহলে 1250 টাকা কি বের করলাম আমরা? দায়ের পরিমাণ। কিভাবে? জাস্ট বিয়োগ করে দেখেন বুঝছি কিনা। ওকে, তারপরে উক্ত বছরে সম্পত্তি বেড়েছে কত? 1250 টাকা। সম্পত্তি বাড়লো, তাহলে যোগ দেই, যোগ 1250, সম্পত্তির পরিমাণ বাড়ছে, এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখি, বাড়ছে যেহেতু, বেশি যাতে না পারে ব্র্যাকেট দিয়ে আটকে রাখলাম। তারপরে দায় বেড়েছে, দায় বাড়ছে কত? 1050 টাকা। দায় বাড়ছে, তাহলে দায়ের নিচে যোগ দিয়ে দায় বাড়ছে 1050, এইটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকে রাখলাম, দায়ের পরিমাণ বাড়ছে। প্রশ্নে বের করতে বলছে যে আমার বছরের শেষে মালিকের মূলধনের পরিমাণ কত, বছরের শেষে মূলধনের পরিমাণ জানতে চাইছে। সো এটার যোগ বিয়োগটা হবে এই রকম, বছরের শুরুর সম্পত্তি আর যত টাকা সম্পত্তি বাড়ছে দুটাকে যোগ করি, যোগ করলে কত হয়? 6750 সমান সমান বসালাম। দায় ছিল 1250, 1050, তাহলে বছরের শেষে এটা কত হয়? 2 বছরের শেষে এটা হবে হচ্ছে 2300 টাকা। এই যে হিসাব সমীকরণের যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটাই আমি এখানে বসালাম। আমি বছরের শেষে সম্পত্তি পাইছি, বছরের শেষে দায় পাইছি। আমি যদি এবার সম্পত্তি থেকে দায়ের টাকাকে বিয়োগ করে দেই, সম্পত্তি থেকে দায়ের টাকা বিয়োগ করলে আমি মালিকানা সত্ত্বের পরিমাণ কত হয় বা মূলধনের পরিমাণ কত হয় এটা পেয়ে যাব।
6,750 থেকে 6,750 থেকে কত বাদ দিব? 2,300কে বাদ দিব। হোয়াট ইজ দ্য বিয়োগফল? বিয়োগফল হচ্ছে 4,450। 4,450, 4,450 এটা কি? মালিকানা সত্ত্বের পরিমাণ। কোথায় আছে? সি নাম্বার অপশন। বুঝছি? আলহামদুলিল্লাহ ভাই, আমি বুঝছি, আপনারা কি বুঝছেন? বুঝলে কমেন্ট করে লিখে জানান। 4,450 টাকা উত্তর, কমেন্টে লিখে জানান। রেইন রি উত্তর দিচ্ছেন 4,450। রেইন রি, আপনার নামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। রেইন মানে হচ্ছে বৃষ্টি। আমি এখন ঢাকাতে ক্লাস নিচ্ছি। ঢাকা আমাদের এডুকেশনের অফিসটা হচ্ছে ঢাকার ফার্মগেট মণিপুরি পাড়া। এখানে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বজ্র বৃষ্টি হচ্ছে, ঠাডা পড়তেছে। অ্যাটলিস্ট আমি ক্লাসরুম থেকে মোটামুটি বাইরের সাউন্ড টের পাচ্ছি। আপনাদের কারো বাসার আশেপাশে কি বৃষ্টি হচ্ছে? রেইন রি, আপনি একটু বলছিলাম আপনার আসল নামটা কি ভাই, একটু কমেন্টে লিখে জানাইতে। আমার ভাই মানুষের নাম শুনতে অনেক ভালো লাগে, আর এই রকমের অদ্ভুত অদ্ভুত নাম দেখলে আমার জিজ্ঞাসা করতে মন চায় যে ভাই আপনার আসল নামটা কি? আপনি কি আপনার আসল নাম পছন্দ করেন না? এই জন্য কি আপনি রেইন রি রাখছেন নাম? ওকে, জি ক্লিয়ার সবার কাছে? ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন আমরা দেখব হচ্ছে লভ্যাংশ সম্পর্কিত। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে কি প্রদান করা হয়? লভ্যাংশ প্রদান করা হয়। জি ওয়ালিউল্লাহ, তানিয়া খাতুন, জি সবাই উত্তর লিখে যাবেন। অঙ্কটা শেষ হইলেই বুঝলে আপনি কমেন্টে উত্তর লিখবেন। আচ্ছা, আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে কি দিতে হয়? লভ্যাংশ দিতে হয়। তো এই লভ্যাংশ সম্পর্কিত একটা বিষয়, 10% হারে লভ্যাংশ কত টাকা এইটা বের করতে বলা আছে। লভ্যাংশের পরিমাণ বের করতে চাই। দেখেন প্রশ্নে বলছে ফাতেমা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, এই যে 10 টাকা, এই 10 টাকা হচ্ছে শেয়ারের লিখিত মূল্য। এই 10 টাকা হচ্ছে কি স্যার? এই 10 টাকা হচ্ছে শেয়ারের লিখিত মূল্য। শেয়ারের লিখিত মূল্য ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু, শেয়ারের ফেস ভ্যালু বা লিখিত মূল্য 10 টাকা। এইটা মূল্যের 20,000 শেয়ার তারা ইস্যু করে। তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার কত? 20,000, যা পূর্ণ মূল্যে পরিশোধিত, সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়েছে। তার মানে প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে মূল্য, 10 টাকা করে শেয়ার হোল্ডাররা পরিশোধ করে দিছে। তো প্রশ্নে আপনাকে বলা আছে চলতি বছরের বন্টনযোগ্য মুনাফা কত? 1,30,000 টাকা। এটা কি? বন্টনযোগ্য মুনাফা, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। বন্টনযোগ্য মুনাফার পরিমাণ দেওয়া। তো আমাকে 10% হারে লভ্যাংশ কত টাকা হবে এইটা বের করতে বলা আছে। এই টাইপের প্রশ্নে আমরা ভুল যেই জায়গাটাতে করি এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন স্যার। এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি যখন লভ্যাংশ বের করবেন তখন লভ্যাংশ বের করার জন্য শেয়ারের লিখিত মূল্য, শেয়ারের লিখিত মূল্য এইটার সাথে, শেয়ারের লিখিত মূল্যের সাথে আপনি গুণ দিবেন কিসের পরিমাণ? লভ্যাংশের হার। শেয়ারের লিখিত মূল্যের সাথে আপনি লভ্যাংশের হারকে গুণ দিবেন। তাহলে আপনি পেয়ে যাবেন প্রথমে শেয়ার প্রতি লভ্যাংশ। শেয়ার প্রতি লভ্যাংশ তার মানে প্রত্যেকটা শেয়ার হোল্ডারদেরকে, এক একটা শেয়ার হোল্ডারদেরকে কত টাকা লভ্যাংশ দিতে হবে, শেয়ার প্রতি লভ্যাংশ। এইটা সবার আগে খুঁজে বের করার দরকার। আমরা যেটা করি সেটা ভুল করি, বাট এই নিয়মে করলে ভুল আর জীবনে হবে না। বুঝেন? লিখিত মূল্য কত? এই যে লিখিত মূল্য 10 টাকা। স্যার 20,000 শেয়ারের কাজ একটু পরে হবে। এইটা, এই জায়গাটা শুরুতে করলেই ভুল হবে। আগে এইটা বের করেন। 10 টাকা কি? 10 টাকা হচ্ছে লিখিত মূল্য। 10 টাকার উপরে লভ্যাংশের হার কত? 10%। 10-এর 10% করলে কত আসবে? 1 টাকা। তাইলে প্রত্যেকটা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হবে কত? এক একজন শেয়ার হোল্ডার লভ্যাংশ কত টাকা পাবে? 1 টাকা করে। তো আমার শেয়ারের সংখ্যা কত? শেয়ারের সংখ্যা হচ্ছে 20,000। এবার আমি বের করব হচ্ছে মোট লভ্যাংশ। আমার আসবে উত্তর মোট লভ্যাংশ। মোট লভ্যাংশ কিভাবে আসবে? শেয়ার সংখ্যা। এটার উত্তর হবে এরকম, শেয়ার সংখ্যা, এইটাকে গুণ দিব আমি শেয়ার প্রতি লভ্যাংশ দিয়ে। শেয়ার প্রতি লভ্যাংশ দিয়ে আমি হচ্ছে গুণ করব। আমার শেয়ারের সংখ্যা কয়টা? 20,000। শেয়ারের সংখ্যা কত? 20,000।
প্রত্যেকটা শেয়ারের লভ্যাংশ কত 1 টাকা করে, তাহলে 20,000কে 1 দিয়ে গুণ, 20,000কে 1 দিয়ে গুণ দিলে উত্তর কত হবে 20,000 টাকাই হবে। তাহলে আমার উত্তর হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা, বুঝছেন? আপনারা তো অনেকেই কমেন্টে উত্তর লিখে ফেলছেন, আমি একটু এলাবোরেট আকারে করালাম, বেসিক ধরে ধরে বুঝে বুঝে করালাম। আগে প্রত্যেকটা শেয়ারের লভ্যাংশ কত এইটা যেমন বের করব, তারপরে গিয়ে বের করব হচ্ছে আমরা মোট লভ্যাংশ। তাহলে কত টাকা উত্তর 20,000 টাকা, সঠিক উত্তর 20,000 টাকা। তাহলে স্যার এই প্রশ্নে বন্টনযোগ্য মুনাফার কাজ কি? এই প্রশ্নে বন্টনযোগ্য মুনাফার কোনো কাজ নাই। এই বন্টনযোগ্য মুনাফা হচ্ছে আপনাদের গার্লফ্রেন্ডের মতো, যার আপনার জীবনে কোনো প্রয়োজন নাই, আছে কি জন্য? খালি ভেজাল করার জন্য। আপনার যখনই খেয়াল করবেন, যত বেশি আপনার মন খারাপ হয়, যত বেশি আপনার রাগ হয়, আপনার লেখাপড়া করতে ইচ্ছা করে না, আপনার জীবনের যত সমস্যা, প্রত্যেকটা সমস্যার মূলে একটাই কারণ। সেটা কে? সেটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, যে হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মতো, আপনাকে খালি প্যারার মধ্যে রাখে, মাঝে মধ্যে আপনাকে একটু আনন্দ দেয়। বাট আপনাকে আনন্দ যদি দেয় 1%, আপনাকে কষ্ট দেয় হচ্ছে 99%। কিন্তু আপনারা বেকুব, ওই 99% কষ্টের পিছনে আপনি দৌড়াচ্ছেন। ভাই গার্লফ্রেন্ড বাদ দেন, যেটা আছে সরায় রাখেন, সামনের বছর চান্স পাইলে এর চাইতে ভালো সুন্দর টাকা পয়সাওয়ালা পাবেন। সো গার্লফ্রেন্ড থাকলে বাদ দেন, বয়ফ্রেন্ড থাকলে বাদ দেন, আগে নিজে যোগ্যতা অর্জন করেন। ভালো বিশ্ববিদ্যালয় হইলে স্যার এমনিই নতুন একটা আসবে, যে চলে যাওয়ার তাকে চলে যেতে দেন। তো এই বন্টনযোগ্য মুনাফা কোনো কাজে আসবে না। ক্লিয়ার সবার কাছে অঙ্ক? আসেন আমরা আর 2টা কোশ্চেন সমাধান করে আমরা ক্লাস শেষ করব। আজকে মোট 41টা না, আমরা 10টা কোশ্চেন সলভ করব। আর 2টা প্রশ্ন, একটু ধৈর্য ধরে থাকেন। অলরেডি 1.5 ঘন্টার কাছাকাছি সময় হয়েছে, এত বেশি লম্বা সময় ক্লাস করে লাভ নাই। পরে আপনার বাপ মা চিন্তা করতে পারে যে কি হইলো আবার ছেলে বা মেয়ের 1.5 ঘন্টা যাবৎ মোবাইলের মধ্যে বসে বসে কি লেখাপড়া করতেছে, এত কেউ বিশ্বাসই করবে না। আপনি 1.5 ঘন্টা যাবৎ বসে বসে ক্লাস দেখতেছেন আমার সাথে 21 জন, ধন্যবাদ আপনাদের। যারা যারা ক্লাস দেখতেছেন থ্যাংক ইউ আপনাদেরকে। তো এই 1.5 ঘন্টা যাবৎ যে আপনি মোবাইলে বসে আছেন, আপনার বাবা অথবা মা যদি বাসায় থাকে টেনশনে পড়ে গেছে, করতেছেটা কি, পড়তেছে মোবাইলে, তো বিশ্বাস করার মতো না। আসেন আমরা 2টা কোশ্চেন করে আমরা বিদায় নিব ইনশাল্লাহ আজকে। দেখেন 9 নাম্বার প্রশ্ন, যে কোশ্চেনটা মাত্র সলভ করলাম ওই নিয়মের প্রশ্ন। মিস্টার রশিদ, তিনি স্কয়ার ফার্মার একটি 100 টাকা মূল্য মানের, তার মানে শেয়ার প্রতি ফেস ভ্যালু কত টাকা, শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা 100 টাকা। 100 টাকা মূল্য মানের 100টি শেয়ার প্রিমিয়াম সহ প্রতিটি 200 টাকায় তিনি ক্রয় করেন। তাহলে আপনার শেয়ারের ক্রয় মূল্য কত 200 টাকা। এই 200 টাকার মধ্যে আপনার শেয়ারের লিখিত মূল্য কত টাকা, শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100। আর স্যার এই যে প্রিমিয়াম মানে হচ্ছে অধিহার, অধিহার কত টাকা, বাকি 100 টাকা অধিহার, তাহলে এই সব মিলে হচ্ছে কত 200 টাকা। তাহলে 100 টাকা দামের শেয়ার আর অতিরিক্ত 100 টাকা অধিহার, মোট আপনি 200 টাকা দরে ক্রয় করছেন। প্রশ্ন হচ্ছে তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকবে কত টাকা পর্যন্ত, যত টাকা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে তার দায়ের পরিমাণ হবে হচ্ছে কত টাকা, তার দায়ের পরিমাণ আসবে হচ্ছে তার শেয়ারের যত টাকা লিখিত মূল্য তত টাকাই। তাহলে তার দায় হবে কত টাকা, দায় হবে শেয়ারের লিখিত মূল্য অনুযায়ী। তাহলে শেয়ারের যেটা লিখিত মূল্য, শেয়ারের লিখিত মূল্য এইটাই হবে হচ্ছে তার দায়। তাহলে তার দায় হবে কত, দায় হবে হচ্ছে শেয়ারের লিখিত মূল্য যত তত টাকা। কত টাকা দিয়ে কিনছেন, অধিহার অবহার বিবেচনায় আসবে না, আসবে কি ফেস ভ্যালু বা লিখিত মূল্য। তাহলে আমাদের লিখিত মূল্য কত টাকা 100 টাকা করে, আর আমরা শেয়ার ক্রয় করছি কয়টা 100টি শেয়ার। তাহলে 100টা শেয়ার, প্রত্যেকটাতে আমাদের দায় কত করে 100 টাকা করে। 100 আর 100 গুণ দেই, 100 গুণ দিলে সমান কত হবে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা হচ্ছে আমাদের টোটাল দায়ের পরিমাণ। তাহলে প্রত্যেকটা শেয়ারে শেয়ার প্রতি দায়, শেয়ার প্রতি দায় কত, শেয়ার প্রতি দায়, তার মানে প্রত্যেকটা শেয়ারে আপনার দায়ের পরিমাণ, শেয়ার প্রতি দায় কত, লিখিত মূল্য যত কত টাকা 100 টাকা।
শেয়ার প্রতি দায় কত, লিখিত মূল্য 100, শেয়ার ক্রয় করছেন কয়টা, 100টা, 100 গুণ দিলে উত্তর কত হবে, 10,000 টাকা। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। যদি কেউ 20,000 টাকা উত্তর দাগাইতে চান তাহলে স্যার এইটা কিন্তু ভুল হবে, 20,000 টাকা, এইটা কিন্তু উত্তরটা ভুল। 20,000 টাকা তার মানে আপনি যখন এই 200 আর 100 গুণ দিবেন, এইটা কিন্তু আপনার উত্তরটাকে ভুল হয়ে যাবে, এটা ভুল হবে। এই ভুলটা দয়া করে করবেন না পরীক্ষার হলে। সহজ প্রশ্ন সহজভাবে উত্তর করার চেষ্টা করবেন। ওকে, আসেন আমাদের আজকের ক্লাসের পড়ার মতো সর্বশেষ প্রশ্ন। রেনাটা লিমিটেড, রেনাটা লিমিটেড 1 টাকা মূল্যের, তার মানে আমার শেয়ারের ফেস ভ্যালু, সংক্ষেপে হচ্ছে FB বলা হয়, ফেস ভ্যালু কত টাকা, 1 টাকা। প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 1। 20,000 শেয়ার ইস্যু করে, তাহলে আমার ইস্যুকৃত শেয়ারের পরিমাণ হচ্ছে 20,000 শেয়ার, যা 80% মূল্য পরিশোধিত, 80% মূল্য পরিশোধ করা হয়েছে। আপনি 10% লভ্যাংশ হচ্ছে ঘোষণা করছেন, করলে লভ্যাংশের পরিমাণ কত এইটা আপনাকে নির্ণয় করতে হবে। আমরা বের করতে চাই হচ্ছে আমাদের লভ্যাংশের পরিমাণ। তো লভ্যাংশের পরিমাণ বের করার জন্য আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ, শেয়ার প্রতি লভ্যাংশ বের করব এইভাবে। 1 টাকা, 1 টাকার উপরে কত পার্সেন্ট, 10%। 1 টাকার উপরে যদি আপনি 10% করেন তাহলে আপনার আসবে 0.0.10, এইটা হবে মানে 10 পয়সা। 10 পয়সা হচ্ছে শেয়ার প্রতি লভ্যাংশ। আর আপনার ইস্যুকৃত শেয়ার, এইটার পরিমাণ আপনি আগে নির্ণয় করেন। ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার 80% মূল্য পরিশোধিত, তাহলে আমরা একটু পরিশোধিত মূলধনের পরিমাণটা বের করি। পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন যতটুকু আপনি পরিশোধ করছেন, পরিশোধিত মূলধনের পরিমাণ 20,000 শেয়ার, 20,000 শেয়ারের মূল্য পরিশোধ করা হয়েছে কত, 80%, মানে 80/100, 80%, দ্যাট মিন্স 80/100। কাটাকাটি যদি আপনি করেন, দেখেন কাটাকাটি করলে মান কত আসে, 1020, 1020 কাটলাম, তাইলে 8 আর 2 গুণ করলে 8 দুগুণে কত, 16, এখানে 02টা, এখানে একটা, 3টা শূন্য, 16,000। তাইলে পরিশোধিত মূলধনের পরিমাণ কত, 16,000 টাকা। এই পরিশোধিত মূলধনের পরিমাণ থেকে এবার আমরা হচ্ছে আমাদের লভ্যাংশের পরিমাণ, মানে মোট লভ্যাংশ, এইটা বের করতে পারবো। মোট লভ্যাংশ, মোট লভ্যাংশের পরিমাণ 16,000 টাকা ইন্টু শেয়ার প্রতি লভ্যাংশ কত, এই যে 0.10 ইন্টু 0.10, 16,000কে 0.1 দ্বারা গুণ করলে টাকা আসবে হচ্ছে 1,600 টাকা। অথবা চাইলে এই অঙ্কটা আপনি এইভাবেও করতে পারেন। শুরুতে আপনি এই পরিশোধিত মূলধনের পরিমাণটা বের করেন 16,000, তারপরে গিয়ে লভ্যাংশের পরিমাণ বের করার জন্য আপনি এই রকমভাবে করেন, 16,000 এর উপরে 10% লেখেন, 16,000-এর 10%, 10% মানে কি, এই 10/100, 10/100, 16,000 10/100, কাটাকাটি করলে 2টা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের থাকতেছে কত, এখানে 1,600 টাকা। সো লভ্যাংশের পরিমাণ হবে হচ্ছে 1,600 টাকা। চাইলে আপনি এইভাবে শেয়ার প্রতি লভ্যাংশ বের করে এই গুণটা দিয়েও সমাধান করতে পারেন, অথবা আপনি এই পরিশোধিত মূলধনের পরিমাণ বের করে তারপরে গিয়ে লভ্যাংশের পরিমাণ 1,600 টাকা বের করতে পারেন। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। 2 রকমভাবেই করে দেখানো হলো, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। তবে বেসিক্যালি নিয়ম হচ্ছে আপনার শেয়ার প্রতি লভ্যাংশ এইটা সবার আগে বের করা, তারপরে পরিশোধিত মূলধন, আর পরিশোধিত মূলধনের উপরে মোট লভ্যাংশ। এটা হচ্ছে 3 স্টেপে করলে এটা বেসিক নিয়ম। আর শর্টকাট করতে চাইলে আপনি শুধু এই পরিশোধিত মূলধনের পরিমাণটা আগে বের করে নেন, তারপরে লভ্যাংশের পরিমাণটা বের করবেন। এইটা হচ্ছে আপনার শর্টকাট অংশ। পরিশোধিত মূলধন 16,000, 16,000-এর 10% করলে লভ্যাংশ 1,600। দেখেন ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত সমাধান করা শেষ, আমরা আজকে আর পড়ব না।
পড়াশোনা শেষ, এত পড়ে লাভ কি? এত পড়ে কোনো লাভ হবে? গত বছর তো অনেক পড়া পড়ছেন, খাট থেকে পড়ছেন, চেয়ার থেকে পড়ছেন, টেবিল থেকে পড়ছেন, লাভ কি হয়েছে? সো এবছর পড়বেন, বুঝে বুঝে পড়বেন, যেটা দরকার সেটাই পড়বেন। অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। কি পড়তে হবে, কি রকমভাবে পড়তে হবে, রকম ধরন পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে, এরকমভাবে বুঝে বুঝে খাতায় লিখে লিখে আমাদেরকে অঙ্ক সলভ করতে হবে। অ্যাকাউন্টিংয়ের অঙ্কে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। যদি আপনার বেসিক জানা থাকে, যদি আপনি ক্যালকুলেশানে দ্রুত হতে পারেন, তাহলে আপনি অন্যদের চাইতে অ্যাকাউন্টিংয়ের অঙ্কে অনেকটুকু সামনে এগিয়ে থাকবেন। সো এইচএসসি 25 ব্যাচের ভাইয়ারা আপুরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে এই 10টা প্রশ্ন আমরা যেই রকমভাবে সমাধান করলাম, এইভাবেই আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের যে বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলো থাকবে সেখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে সমাধান করাবো আপনাদের, যাতে একদম বেসিক ক্লিয়ার হয়ে যায়। বেসিক আর বেসিক না থাকে, বেসিক যেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়ে যেন পৌঁছাইতে পারে। জি, যারা যারা ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে শেষ বক্তব্য, সেটা হচ্ছে স্যার হোমওয়ার্ক কী করবেন। হোমওয়ার্ক কী জিনিস, কি হোমওয়ার্ক করতে হবে এইটা একটু ভালো মতো বুঝে নেন। হোমওয়ার্কের কাজ হচ্ছে কি? হোমওয়ার্কের কাজ হচ্ছে কি? আমরা যে প্রশ্নগুলো সমাধান করছি এবং যে প্রশ্নগুলো আমাদের স্লাইডে আরও বাকি আছে, দেখবেন প্রত্যেকটা কোশ্চেনের নিচে আমি এরকম ছোট্ট করে নোট আকারে অঙ্ক করে দিছি, আবার আমি হাতে লিখেও করছি। এই যে নোট আকারে লিখে রাখছি, প্রত্যেকটা কোশ্চেনে ম্যাক্সিমাম দেওয়া আছে। আপনারা এইরকম বুঝে বুঝে প্রত্যেকটা কোশ্চেনের এইরকম যে ব্যাখ্যাগুলো আমরা লিখছি, আপনারা কোশ্চেনের নাম্বার দিয়ে কোশ্চেনগুলোর অঙ্কগুলোর ব্যাখ্যা লিখবেন, অঙ্কের সমাধান করবেন, অঙ্কের সমাধান আপনারা করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, অঙ্কের সমাধান। কোশ্চেন নাম্বার 1 থেকে 41 পর্যন্ত, কোশ্চেন নাম্বার 1 থেকে 41 পর্যন্ত অঙ্কের সমাধানগুলো লিখবেন। অঙ্ক লিখতে হবে না, কোশ্চেন লিখতে হবে না, শুধু সমাধানগুলো লিখবেন। লিখে কোশ্চেনের সমাধানের ছবি তুলবেন। ছবি তুলে আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ এই জায়গাতে আপনি সুন্দর মতো এটা পোস্ট করবেন। কোথায়? আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে। এবং শুরুতে একটু লিখবেন আপনি যে সেকেন্ড টাইমার, আপনার টার্গেট কোন বিশ্ববিদ্যালয়, যেটা কমেন্টে শুরুতে লিখছেন, আপনি সেকেন্ড টাইমার আপনার নাম লিখবেন, আপনার কলেজের নাম লিখবেন। জিপিএ লিখার দরকার নাই, নাম আর কলেজের নাম লেখার পরে আপনার টার্গেট এই বছর কোন বিশ্ববিদ্যালয় এবং কততম পজিশন করতে চান, আপনার স্বপ্নটা বা আপনার ড্রিমটা উপরে বড় করে লিখবেন। কোন বিশ্ববিদ্যালয় এবছর সেকেন্ড টাইম চান্স পাইতে চাই। আর চান্স পাওয়ার জন্য আমরা কি করব? পড়াটা মানে কি? অঙ্কের সমাধান, যেহেতু অ্যাকাউন্টিং ক্লাস, সবগুলো অঙ্কের সমাধান করে, যদি দুই একটা না পারেন বাদ দিতে পারেন, ম্যাক্সিমামগুলোই আপনারা পারবেন। সমাধান করে এটা আই এডুকেশন অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে একটু আপনারা এটা পোস্ট করবেন এবং সম্ভব হলে আপনার টিচারের নামকে মেনশন করবেন। আমার আইডির নাম হচ্ছে আজমুল হোসেন শিমুল। এই আইডিটা সার্চ করলে আপনি খুঁজে পাবেন। আমাকে একটু মেনশন দিয়ে রাখেন, তাহলে আপনাদের করা অঙ্কের সমাধানগুলো আমি ইনশাল্লাহ দেখতে পারবো। তো যারা যারা ক্লাস করতেছেন আপনারা সবাই আপনাদের হোমওয়ার্ক কি হবে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? হোমওয়ার্ক কি হবে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? কোথায় সাবমিট করবেন, কি করতে হবে আমি বিস্তারিত বলছি আপনাদের আর কারো কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা আছে কি না। এবং এই যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি আপনাদের একদম শেষ পর্যন্ত যদি যাই, দেখেন এই যে 11 নাম্বার প্রশ্ন, এরকমভাবে সবগুলা প্রশ্নের একদম ব্যাখ্যা সহকারে যেখানে যেখানে দরকার সমাধান দেওয়া আছে। আমরা যদি একদম শেষের দিকে চলে যাই, আমাদের আজকের ক্লাসের একদম শেষের দিকে যদি যাই, শেষের লাস্টের স্লাইড 35, আরও তো আছে, অবচয়ের অঙ্ক আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাংক সমন্বয়ের অঙ্ক আছে, কুড়ির সঞ্চিতির অঙ্ক আছে, সব মিলে এই দেখেন মোট 41 পর্যন্ত প্রশ্ন। 41টা প্রশ্নের উত্তরও দেওয়া আছে। 41 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনার কুড়িন সঞ্চিতি থেকে। কুড়িন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত হবে? এই যে কুড়িন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ,
অতিরিক্ত কুড়ির সঞ্চিতি 5,500, এই দেখেন অঙ্ক করে দেওয়া আছে। এরকমভাবে আপনাদেরকে হচ্ছে সবগুলো কোশ্চেন সলভ করে আপনারা সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন? সাবমিট করবেন হচ্ছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে। সাবমিট করব কোথায়? আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ। এই জায়গাতে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার কলেজ আর আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ড্রিম ইউনিভার্সিটি, এবং চাইলে আপনার ড্রিম পজিশনও লিখতে পারেন যে এই বছর আমি এই বিশ্ববিদ্যালয়ে এততম হইতে চাই। এই স্বপ্নটা সবার আগে লেখাটা জরুরি। এইটা লিখে এডুকেশন অফিসিয়াল গ্রুপে সাবমিট করবেন। স্যার ব্যাখ্যাগুলো নোট করব। জি, ব্যাখ্যাগুলো কোশ্চেনের নাম্বার দিয়ে এই ব্যাখ্যাগুলো নোট করবেন। সবগুলো আপনারা নোট করবেন, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহকারে নোট করবেন। বুঝতে পারছেন কিনা? কারো বুঝতে সমস্যা আছে কিনা? ক্লিয়ার কিনা সবার কাছে? যারা ক্লাস দেখতেছেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে দুপুর 3টায় আপনাদের ক্লাস আছে। আর হচ্ছে আপনাদের আগামী 1 তারিখ থেকে, ঈদের বন্ধের পরে 1 তারিখ থেকে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে। 1 তারিখ থেকে আমরা টানা 2 সপ্তাহে রুটিন আপনাদেরকে দিয়ে দিব। টোটাল রুটিন আজকেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঈদের বন্ধ থাকবে আজকে দুপুর 3টায় ক্লাস হওয়ার পরে, তারপরে 1 তারিখ থেকে আবার হচ্ছে ক্লাস শুরু হবে। জি, কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। জি, ক্লাস শেষ, লেখাপড়া শেষ, 41টা প্রশ্ন, 10টা আমি সবগুলো কোথায় পাবেন? স্যার এই যে পিডিএফটা, এই যে ক্লাসের পিডিএফ, এই পিডিএফটা আমি আপনাদের ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনাদের যে ফেসবুকের গ্রুপ, এই গ্রুপে আমি দিয়ে দিব। গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। গুগল ড্রাইভের লিঙ্কে আপনারা পিডিএফটা পাবেন। আর এই পিডিএফটা দেখে সবগুলো কোশ্চেনের আপনারা সমাধান হচ্ছে খাতার মধ্যে লিখবেন। সবগুলো কোশ্চেনের সমাধান খাতার মধ্যে লিখবেন। এই যে সবগুলো প্রশ্ন যে ব্যাখ্যা টাকা সহকারে দেওয়া আছে, ব্যাখ্যা টাকা সহকারে সবগুলো আপনারা করবেন। ঠিক আছে? ক্লিয়ার? স্যার আজকে 10টা আমি পড়াইছি, বাকি 31টা আপনারা পড়বেন। ভাই সেকেন্ড টাইম পরীক্ষা কে দিবে? আমি দিব। সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন আপনি। বাকি 31টা আপনি পড়বেন, পড়ে আপনি লিখবেন, চেষ্টা করবেন। পারেন না, সমস্যা নাই, দেখে লিখবেন, না লিখে যাবেন না, চেষ্টা করবেন। শুরু করেন, এমনভাবে শুরু করেন যাতে পুরা দুনিয়া যেন দেখে চিন্তায় পড়ে যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা সেকেন্ড টাইমে এবছর কিছু না কিছু করবে। এরকমভাবে লেখাপড়া করার চেষ্টা করেন। আমার উপরে ভরসা করে থাকলে হবে? আমি তো ভাই বুড়া মানুষ, 10টার বেশি কোশ্চেন সলভ করাতে পারি নাই। ব্যাখ্যা দিয়ে পরে দেখে সময় একটু বেশিই লাগে। ওকে, বাকিগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, দেখে আপনারা করে নেবেন। তো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ উল আজহা মোবারক। সবার সাথে ইনশাল্লাহ ঈদের পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যদি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে, রোড ম্যাপ যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্টে জানাইতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে একটু জানাইতে পারেন আমাদের আই এডুকেশনের ভর্তি হওয়ার জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, যাতে আপনাদের সাথে তাদের জার্নিটাও যেন হয়। সবাই একটু ফ্রেন্ডদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন। ঠিক আছে? ওকে, জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।